কি মাথা খারাপ হয়ে গেছে মা? তা নাহলে ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে বলো। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি যা বলছি তোকে তাই করতে হবে। তোমার কি আমাকে ছোট বাচ্চা মনে হয় মা? তোমার এই অযাচিত চাও আমি কিছুতে রাখতে পারবো না। কেন? কি সমস্যা এতে? মা তুমি কেন বুঝতে পারছো না? এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব নয়? এটা আমাকে আগে বোঝা। তুমি কেন বুঝছো না মা? লোকে অনেক কথা বলবে। লোকের কথা শুনে কি করব? যদি মনের কাছেই শান্তি না পাই, আমি মেয়েটাকে কিছুতেই হারাতে চাই না। ওকে সারা জীবন আমার কাছে রাখতে চাই আমি। তো রাখো, কে বারণ করেছে তোমাকে? ছেলের সাথে কিছুতেই পেরে উঠছে না শায়লা বেগম। কিছুতেই বোঝাতে পারছে না একজন বিধবা কম বয়সী মেয়েকে এভাবে শ্বশুর বাড়ি রাখা যায় না। তার উপর ছেলের বড় ভাই আছে, তাও আবার অবিবাহিত। এটা যে সমাজের চোখে কতটা দৃষ্টিকটু তা বলার বাহিরে। ছেলে যে তার কোনো কথাই শুনতে চাচ্ছে না, সে আবারও বোঝানোর জন্য বলল, দেখ বাবা, এভাবে একজন মেয়েকে রাখা যায় না। যেখানে তার স্বামী মারা গেল কিছু মাস আগে, লোকে তো কটু কথা বলতে ছাড়বে না। কি বলবে? দেখ, তুই একজন অবিবাহিত ছেলে, সেখানে এই মেয়েটাকে রাখলে মানুষ তো ওর উপর কাদা ছিটাবে বাবা। আমার কথা শোন, তুই বিয়েটা করে নে বাবা। আরজানের এবার মাথা সত্যি গরম হয়ে গেল। সে গর্জে উঠে বলল, তোমার মাথায় সত্যিই খারাপ হয়ে গেছে মা। আর একবার আমাকে এই ধরনের কথা বলতে আসবে না, বলে দিলাম। শায়লা বেগম এবার শেষ চালটা চাললেন। এছাড়া মেয়েটাকে নিজের কাছে রাখার জন্য আর কোনো উপায় তার কাছে নেই। সে এবার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে ফেললেন। ছেলেকে সোজাসুজি বলে বসলেন, তোমারও কি আর সবার মতো ইউজ করা জিনিস ভালো লাগছে না? মায়ের কথায় যেন আকাশ থেকে পড়ল আরজান। তার মা এই কথা ভাবল কিভাবে? সে কি না শরীরের জন্য বিয়ে করছে না? মায়ের কথায় সে দিক বেদিক শূন্য হয়ে গেল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে রাখা ডাইনিং টেবিলে ছুঁড়ে ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দ যেন পুরো বাড়িতে ঝংকার তুলল। এতেই সে থেমে থাকলো না, সামনে যা পেল তাই ছুঁড়ে ফেলতে লাগলো। তারপর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। শায়লা বেগম এতক্ষণ মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারেনি। সে ভাবতেই পারেনি এই কথায় তার ছেলে এভাবে রিয়্যাক্ট করবে। এমন হবে জানলে এ কথা কখনো কোনো দিনও বলতো না। তার এখন নিজেরই আফসোস হচ্ছে ছেলেকে এভাবে জোর করার জন্য। আসলে মেয়েটা তাদের ছেড়ে চলে যাবে ভাবলেই তার বুক ফেটে কান্না আসে। তার ছেলেটা তো চলে গেল, এখন মেয়েটাকেও হারালে সে নিঃস্ব হয়ে যাবে। তার ভাবনার মাঝেই কাছে হাত রাখলো আজমল চৌধুরী। তোমাকে আগেই বলেছিলাম আরজান কিছুতেই রাজি হবে না। স্বামীর কথায় হু হু করে কেঁদে ওঠে শাহেলা বেগম। নিজেকে আর সামলাতে পারছে না। একটা অ্যাক্সিডেন্ট সব শেষ করে দিল। তাদের সুখের সংসার পুরো ধূলিসাৎ হয়ে গেল। সে আর ভাবতে পারছে না। কোনো রকমে সে বলল, আমি একটু ঘরে যাই। কি হয়েছে, শরীর খারাপ লাগছে? তেমন কিছু না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এই বলে ঘরে চলে গেল শাহেলা বেগম। চারপাশে এতক্ষণ নিবর দর্শক হয়ে দাঁড়িয়েছিল সবাই। কেউ কোনো কথা বলার সাহস পায়নি, কিংবা বলার মতো কারোর কাছে কোনো কথাই নেই। এদিকে রেগে আরজান চলে আসলো একটা বারে। সেখানে এসে কল দিল তার বন্ধু অভিকে। কোথায় আছিস? এত রাতে কই থাকবো? ঘুমাই তো, ফোন দিলি কেন? এখনই দেখা কর। এত রাতে কেন? আসতে বলছি আস, এত কথা কেন বলিস? বন্ধুর কথা মতো ঘুম বাদ দিয়ে চলে আসলো তার কাছে। আরজানের মনে যত রাগ আছে সব মেটালো অভির ওপর। বেচারা অভি কোনো কি না বুঝে বসে বসে রাগ গিলতে লাগলো। কিছু করার নাই, জানে জিগার দোষ বলে কথা। মাঝরাতে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল আহিয়ার। এত রাতে কি আসতে পারে তার জানা নাই। এক নাগাড়ে বেল বাজিতেই যাচ্ছে। এবার আহিয়ার প্রচুর রাগ হলো। কোনো জ্ঞান নাই নাকি? মাঝরাতে বেল বাজাই, তাও আবার এভাবে। আর থাকতে না পেরে চলে গেল কে এসেছে দেখতে। দরজা খুলতেই দেখতে পেল আরজান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটাকে এই নিয়ে হাতে গোনা কয়েকবার দেখেছে সে। আহির যখন মারা গেল তখন দেখেছিল বোধহয়, তবে তখনকার কিছুই তার মনে নেই। সে শুনেছে আহিয়ের বড় ভাই কানাডাতে থাকে, এর বাইরে আর কিছুই জানে না সে।
কাল সকালে বাড়িতে এসেছে, তখন দেখেছিল একবার। এসব ভাবনার মাঝে আরজান বলে উঠল, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে ভেতরে যেতে দেবে? আরজানের কথায় আহিয়া বেশ লজ্জা পেল। কোনো রকমে বলল, আসুন ভাইয়া। আরজান কোনো কথা ছাড়াই গম গম করে ভেতরে ঢুকে গেল। আহিয়া যেন মেন দরজার সিটকানি লাগিয়ে দিল। আস্তে পায়ে ভেতরের দিকে এগিয়ে এলো। তখন পেছন থেকে শুনতে পেল আরজানের কণ্ঠ। মা কি ঘুমিয়ে গেছে? আহিয়া দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। এত রাতে কি কেউ জেগে থাকে নাকি? সে আর কিছুই না ভেবে উত্তর দিল, এত রাতে মা জেগে থাকবে কেন? আরজান ঘড়িতে তাকিয়ে দেখলো 2:01 বাজে। সে আর কথা বাড়ালো না, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেল। আহিয়াও আর কিছু না ভেবে একটু পানি খেয়ে ঘুমাতে চলে গেল। সকালে মৃদু মন্দ বাতাসে ঘুম ভেঙে গেল আহিয়ার। বাহিরে তাকিয়ে দেখলো সূর্যি মামা এখনো উঠেনি। সে আর কিছুই ভাবলো না, চলে গেল উজু করতে। নামাজের সময় এখনো আছে। অজু করে নামাজ পড়ে বাগানের দিকে হাঁটা ধরল। আরজান মাত্রই উঠে ব্যালকনিতে আসলো, তখনই দেখলো কেউ একজন বাগানের দোলনায় বসে আছে। লম্বা হাঁটু অবধি, চুলগুলো বেনি করা, বসে থাকার কারণে মাটিতে পড়ে আছে। আরজান আর তাকালো না সেদিকে, বড় বড় পা ফেলে চলে গেল ঘরে। ব্রেকফাস্টের টেবিলে বসে আছে আরজান। সামনে তার বাবা, তার পাশে বোন অনু, চাচা আজমল চৌধুরী, চাচি আয়েশা বেগম, চাচাতো ভাই আদ্র এবং তার মা একপাশে মাথা নিচু করে বসে আছে। এখানে যে তার কোনো অস্তিত্ব আছে সেটা কেউ বুঝতেই পারছে না। সিঁড়ি দিয়ে নেমে আসে আহিয়া। শায়লা বেগমের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, মা কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন? শায়লা বেগম তাকালো পুতুল পুতুল মুখখানার পানে। ইস কি সুন্দর দেখতে মেয়েটা। কেউ হয়তো প্রথম দেখে পুতুল ভেবে ভুল করবে। একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় জানা নেই তার। যেমন চেহারা তেমন লম্বা, গায়ের রং টকটকে হলুদ, আর চুলের কথা কি বা বলবো। যে দেখবে তার মুখ থেকে বেরিয়ে আসবে মাশাআল্লাহ। শায়লা বেগম আর তাকাতে পারলেন না এই মুখটার দিকে। মেয়েটা জীবনে কষ্ট ছাড়া আর কি বা পেল? বাবার বাড়িতে সুখ নাই, বিয়ে করে এসে স্বামীর সুখ সহ্য হলো না, এখন আবার সেই জায়গায় ফিরে যেতে হবে। ভাবলেই তার বুক ফাটে। আর কিছু না ভেবে বলল, কিছু হয়নি আমার, তুমি নাস্তা করে নাও। আপনি খেয়েছেন মা? শায়লা বেগম আর চোখে ছেলের দিকে তাকালেন, শুধু বললেন, একবেলা না খেলে কিছু হবে না মা, তুমি খাও, আমি মন ভরে তোমায় দেখি। আহিয়া মুচকি হেসে খাওয়া শুরু করলো। শায়লা বেগম তাকিয়ে দেখলো সেই মেয়েটাকে, যাকে তার ছেলে পছন্দ করে পুতুল বউ বানিয়ে এনেছিল, যাকে দেখে তার চোখ জুড়াতো। কিছুদিন পরে হয়তো এই মেয়েটাকে আর নিজের কাছে রাখতে পারবে না। এসব ভেবে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আহিয়া খাওয়ার মাঝে তাকিয়ে দেখে শায়লা বেগম কাঁদছে। সে ব্যক্তি ব্যস্ত হয়ে পড়ল। মা কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? কিছু না মা, তুমি খাও। আরজান এসব দেখে আর খেতে পারল না, উঠে গট গট পায়ে চলে গেল বাইরে। আহিয়াও আর খেলো না, শায়লা বেগমকে নিয়ে উপরে চলে গেল। রাত বাড়ছে ধীরে ধীরে। আরজান সেই যে বের হয়েছে আর বাড়িতে ফেরেনি। এখন রাত 12টা বাজে। আরজান মেন দরজার লক খুলে ভিতরে ঢুকলো। বাড়িতে কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে যেন কোনো মৃত্যু পড়ে। আরজান ধীর পায়ে উপরে উঠতে লাগলো। হাঁটতে হাঁটতে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ালো। এত রাতে ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না সেটাই ভেবে পাচ্ছে না। ঘরের ভেতরে লাইট জ্বলছে, তাহলে কি তার মা এখনো জেগে আছে? দরজায় হাত রাখতেই শুনতে পেল বাবার কণ্ঠ, শায়লা কিছু খেয়ে নাও, সকাল থেকে না খেয়ে আছো, এবার তো তোমার শরীরের সত্যি খারাপ করবে। শায়লা বেগম কিছুই বলল না, চুপ করে শুয়ে আছে। শায়লা আরজান কিছুতেই এসব মানবে না, তুমি এসব জেদ না করে খেয়ে নাও। এতক্ষণে শায়লা বেগম দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, আমি বোধহয় বেশি চেয়ে ফেলেছি, তাই না? আসলে মা তো, যখনই ভাবি মেয়েটার জীবন শেষ হয়ে যাবে তখনই আমার চারপাশ অন্ধকার হয়ে যায়, কিছুই ভাবতে পারি না। আজমল চৌধুরী স্থির কথা শুনলেন, বলার মতো কিছু পেলেন না, বললেন,
সবই নিয়তি শায়লা, ওর ভাগ্যতে যদি সুখ না থাকে আমরা হাজার চেষ্টা করেও সুখ এনে দিতে পারবো না। দরজার বাইরে থেকে বাবা মায়ের কথার কিছুই বুঝতে পারলেন না আরজান। এইসব কথা শুনে সে আর ঘরে ঢুকতে পারল না। আস্তে পায়ে হেঁটে নিজের ঘরে চলে গেল। আজ সকালে রোদের যেন উত্তাপ ছড়াচ্ছে, চারপাশে খা খা করছে, সবাই একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে খেতে বসেছে। খাওয়ার মাঝে আজমল চৌধুরী বললেন, আরজান, তুমি এখন কি করবে কিছু ভেবেছো? না বাবা, এখন কিছুই ভাবিনি। আমাদের পারিবারিক বিজনেসে তো বসতে পারো, তাই না? হুম, ভেবে দেখছি। ওদের কথার মাঝে অনু বলল, ভাইয়া, তুমি কি কোথাও যাবে? হ্যাঁ, কেন? আসলে আমি কলেজে যাব, আমাকে একটু ড্রপ করবে? আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আয়। আরজান দেখলো সবাই খেলেও তার মা কিছু না খেয়ে বসে আছে। আরজান বলল, মা, তুমি খাচ্ছ না কেন? শায়লা বেগম কোনো কথা বলল না। আরজান আজ 2 দিন যথেষ্ট ধৈর্য ধরে আছে, কিছুতেই রাগ প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু তার মা যা শুরু করেছে তাতে সে কতক্ষণ রাগ কন্ট্রোল করতে পারবে তার জানা নেই। সে আবার বলল, মা, খেতে বলেছে আমি। শায়লা বেগম উঠে চলে যেতে লাগলো। একে তো তার মা তার সাথে কথা বলছে না, তার উপর কাল থেকে না খেয়ে আছে। মেজাজটা যেন হঠাৎ করেই বিগড়ে গেল। মায়ের হাত টেনে ধরে বলল, না খেয়ে কোথাও যাবে না তুমি। 2 দিন না খেলে কেউ মরে যায় না। সে যেন এবার আরো হিংস্র হয়ে গেল। হিতাহিত জ্ঞান শূন্য লাগছে তার। যে মাকে সে নিজের চাইতে বেশি ভালোবাসে সে তার সামনে মরার কথা বলছে, সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কি করবে কিছুই ভাবতে পারছে না। আর শায়লা বেগম সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আরজান আর কিছু না ভেবে হঠাৎ বলে উঠল, আমি বিয়ে করব মা, বিয়ের ব্যবস্থা করো। এই বলে গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শায়লা বেগমের ঠোঁটের কিনারায় এক চিলতে হাসি দেখা গেল, যেটা শুধু আজমল চৌধুরী নজর পড়ল। সে বুঝতে পারল তার স্ত্রী বিয়ের জন্য এই পরিকল্পনা করেছিল। ছেলে মায়ের প্রতি দুর্বল, সেটাই কাজে লাগলো সে। এসব ভাবতেই তার ঠোঁটেও হাসি দেখা দিল। আহিয়া এতক্ষণ নীরব দর্শক ছিল, আগা মাথা কিছুই সে বুঝে নাই। তাই সে অনুকে জিজ্ঞেস করলো, ভাইয়ার বিয়ের জন্য মা এমন করছে কেন? সে কি বিয়ে করতে চায় না? আসলে ভাইয়া কিছুদিন পরে বিয়ে করতে চাচ্ছিল। ও তাহলে মা জোর কেন করছে? অনু কি বলবে ভেবে পেল না। এখন যদি বলো তার সাথে বিয়ে দিতে যাচ্ছে, তাহলে নির্ঘাত সে জ্ঞান হারাবে। সে আর কিছু না বলে বলল, আসলে আমার কলেজে যেতে হবে, আসি ভাবি। কোনো রকমে পালিয়ে গেল অনু। আহিয়াও আর কিছু না ভেবে উপরে চলে গেল। বিকেলের দিকে শায়লা বেগম আহিয়ার ঘরের সামনে আসলো, বলল, আহিয়া, কি করো মা? মা আপনি আসুন, দাঁড়িয়ে আছেন কেন? শায়লা বেগম ঘরের ভেতরে প্রবেশ করলো। তার হাতে একটা ব্যাগ। আহিয়া সেটা দেখে বলল, মা আপনার হাতে কি? শায়লা বেগম বলল, এটা পরে তৈরি হয়ে নাও তো মা। কি আছে এতে মা? একটা শাড়ি আছে, পরে নাও। শাড়ি কেন হঠাৎ মা? কোথাও যেতে হবে নাকি? শায়লা বেগম কি বলবে ভেবে পাচ্ছে না। কেমন যেন হাঁসফাঁস করছে। কিভাবে বলবে এই কথাটা, আহিয়া কিভাবে রিয়াক্ট করবে সেটাই ভাবছে। মা, আহিয়ার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলো, বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো মা? এটা কি বলছেন মা? পৃথিবীতে আপনার থেকে আপন তো আমার আর কেউ নেই। আপনাকে বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করব বলেন? আমি যা করব তোমার ভালোর জন্য করব, এটা মানো তো। আমি জানি মা, আপনি আমার ভালো চান। এই পৃথিবীতে আপনি তো একমাত্র ভরসার জায়গা। শায়লা বেগম এবার বললেন, আমি যদি তোমার ভালোর জন্য কোনো ডিসিশন নেই, তুমি কি তাতে অখুশি হবে মা? এসব কি বলছেন মা? আপনার সব রকম ডিসিশন আমি মাথা পেতে নেব? আমি তোমার জীবনটা আবার রঙিন করে দিতে চাই মা, তোমাকে ভালোভাবে বাঁচতে দিতে চাই। কি বলছেন মা? আমি তো ভালো আছি। আল্লাহর হয়তো আমার সুখ সহ্য হয়নি, তাই আমার স্বামীকে কেড়ে নিয়েছে। আমি সব মেনে নিয়েছি মা, সব কিছু মেনে নিয়েই ভালো আছি আমি। শায়লা বেগম বললেন, আমি তোমার বিয়ে দিতে চাই মা।
আহিয়া যেন আকাশ থেকে পড়ল। কি বলছে তার শাশুড়ি এসব? অবিশ্বাস্য চোখে তার দিকে চাইলেন। কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার কথা। সে বলল, আপনি আমার সাথে মজা করতে এসেছেন তাই না মা? মজা করতে আসি নাই আমি মা, সত্যি বলছি। মা এটা কি করে সম্ভব? সব সম্ভব মা, তুমি শুধু রাজি হয়ে যাও। তোমার জীবনটা সাজিয়ে দেওয়া আমার দায়িত্ব মা। আমি বেঁচে থাকতে তোমাকে সুখী দেখতে চাই। আহিয়ার চোখ ফেটে পানি পড়তে লাগলো। সে কি করবে এখন? সে তো আহিরকে ভালোবাসে। অন্য কাউকে কিভাবে সে মেনে নিবে? আহিরের জায়গায় অন্য কাউকে সে ভাবতেই পারছে না। থপ করে সে মেঝেতে বসে পড়ল। হাউমাউ করে কাঁদতে লাগলো সে। শায়লা বেগম তার পাশে বসে পড়ল। তার মাথায় হাত রেখে বলল, আমাকে একটু বিশ্বাস করো মা, তোর খারাপ আমি চাইবো না। তোকে ভালো রাখার দায়িত্ব আমার। আহিয়ার পাথর বনে গেছে। মুখ দিয়ে তার কোনো কথাই বের হচ্ছে না। শুধু চোখ দিয়ে পানি পড়ছে। শায়লা বেগম বলল, যদি মনে করো আমি তোমার মা, মন থেকে যদি বিশ্বাস করো আমি তোমার ভালো চাই, তাহলে এই শাড়িটা পরো। আমি অপেক্ষায় থাকবো। এটা বলে গটগট পায়ে ঘর থেকে বের হয়ে গেল। আহিয়া সেদিক পানে ঝাপসা চোখে তাকিয়ে রইল। আরজান সেই সকালে এসেছে অভির ফ্ল্যাটে। আসছে পর্যন্ত তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। অভি এত করে বলে যাচ্ছে কি হয়েছে, কিন্তু তার মুখে কোনো কথাই নেই। রাগে ফুসফুস করছে শুধু। অভি না পেরে বলেই ফেলল, শালা তোর বউ কি করে কারোর সাথে বেগে গেছে নাকি? এমন রেগে বোম হয়ে আছিস কেন? আমার আজ বিয়ে। অভির চোখ কপালে উঠে গেল। কি বলে এই ছেলে? মনে হয় নেশা করে তার বাড়িতে এসেছে। তা না হলে এই কথা বলে? যে ছেলে বিয়ে করবে না বিদেশ পাড়ি দিয়েছিল, সে এখন বলছে তার আজ বিয়ে ভাবা যায়? কয় প্যাক খেয়েছিস? কে? ভাই, সাত সকালে এসব খেয়ে এসেছিলে, তাই এমন ধুম মরে বসে আছিস? আগে বলবি তো, তাহলে তো এত কথা খরচ করতাম না। আরজান থম মেরে দাঁড়িয়ে গেল। দরজার দিকে যেতে যেতে বলল, বিয়েতে থাকতে চাইলে চলে আসিস, নাহলে বন্ধুর বিয়ে আর জন্মে দেখা হবে না তোর। অভি চকিতে তাকালো তার দিকে। তার মানে আরজান মজা করছে না, সত্যি বলছে। কিন্তু কি এমন হলো যে সে বিয়ে করতে রাজি হয়ে গেল? চোখ মুখ তো সুবিধা লাগছে না তার কাছে। কিছুই তো বিশ্বাস হচ্ছে না তার। আর কিছু না ভেবে তার পিছু পিছন ছুটল সে। চৌধুরী বাড়িতে নানান রকম আয়োজন চলছে। নানান পদের রান্না হচ্ছে। সব রান্না শায়লা বেগম নিজের হাতে করছে। তাকে সাহায্য করছে ছোট জা আয়েশা বেগম। তাদের খুশির আজ শেষ নাই। মেয়েটাকে নিজেদের কাছে রাখতে পারবে ভেবে আনন্দে আত্মহারা তারা। অনু বসে আছে আহিরার ঘরে। মা তাকে বলেছে আহিয়াকে তৈরি করে দিতে। সে কখন থেকে এসে বসে আছে, কিন্তু আহিয়া পাথরের মতো বসে আছে ঘরের মেঝেতে। সেই যে বিকেলে এভাবে বসেছে, এখনো সে এভাবেই আছে। কোনো নড়চড় নাই তার মাঝে। অনু বলল, ভাবি আর কতক্ষণ বসে থাকবে? এবার তো রেডি হয়ে নাও। মা এসে এমনভাবে দেখলে অনেক কষ্ট পাবে। তুমি কি মায়ের উপর ভরসা করতে পারছো না? তার এই কথাই যেন কাজ হলো। উঠে দাঁড়িয়ে পড়ল সে। আস্তে আস্তে বাথরুমের ভেতরে চলে গেল। ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে গেল। গলা ছেড়ে চিৎকার করে বলতে লাগলো। সেই চিৎকারে অনু কেঁপে উঠল। জামা দুই হাতে খামচে ধরল। মনে মনে বিড়বিড় করলো, একদিন তুমি বুঝবে ভাবি, মা তোমার জন্য কি করেছে। শুধু তোমাকে ভালো রাখার জন্য এত সব কিছু। সেদিন তোমার এই অশ্রুগুলো হাসি হয়ে ঝংকার তুলবে। সেদিন সবাই মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকবে। তোমার মনেও কোনো দোটানা থাকবে না সেদিন। মিলিয়ে নিও। চোখে থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অনুর। গোলাপি একটা কাতান শাড়ি পরেছে আহিয়া। ফর্সা গায়ে শাড়িটা যেন ঝলমল করছে। রূপ যেন ঠোকরে বেরিয়ে আসতে চাচ্ছে। অনু হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। তার দেখায় শ্রেষ্ঠ সুন্দরী তার ভাবি। এত সুন্দর মেয়ে সে কখনো দেখেনি। তার ভাই কোথা থেকে খুঁজে এনেছিল তাকে ভেবে পায় না সে। একদম যেন জল জ্যান্ত পরী। পরী দেখার সৌভাগ্য না হলেও তার আফসোস নাই। সে যে চোখের সামনে পরীরূপে মানুষ দেখতে পায়, এতেই সে খুশি। ভাবি, তোমাকে যে লাগছে না, একদম হুড়পড়ি। আহিয়া কিছুই বলল না, চুপ করে বসে আছে। ভাবছে মানুষের জীবনে কখন কি হয়ে যায়।
সে কি সকালে ভেবেছিল তার সাথে এমন কিছু হবে? আসলে নিয়তি বলে একটা জিনিস আছে যা আমরা চেয়েও পাল্টাতে পারবো না। নিয়তি যে দিকে নিয়ে যাচ্ছে সে শুধু পুতুলের মতো সেই দিকেই যাচ্ছে, এর বেশি আর কিছুই না। তার ভাবার মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ। কাজের মেয়ে ময়না দাঁড়িয়ে আছে দরজার সামনে, বলল, বড় আম্মায় ডাকতাছে আপনার গো, কাজী সাহেব আইয়া পড়ছে। বুকের মধ্যে ধুক করে উঠল আহিয়ার। কি হতে চলেছে তার সাথে? সে তো একজনকে ভালোবাসে, তাকে মনের মধ্যে রেখে অন্য কারোর সাথে সংসার কিভাবে করবে সে? আর ভাবতে পারছে না, মাথা পুরো শূন্য লাগছে তার, চোখে বেয়ে পানি পড়তে লাগলো। অনু বলল, চলো ভাবি, মা ডাকছে। আহিয়া পাথরের মতো দাঁড়ালো। অনু একে ধরে নিয়ে যেতে লাগলো, এক পা করে এগোচ্ছে আর জীবনের সমীকরণ মেলাচ্ছে। সে আহিরকে ভালোবেসে বিয়ে করেছিল, তাদের তো ভালোবাসার কোনো কমতি ছিল না। তাহলে কেন সব কিছু শেষ হয়ে গেল? তার কি ভালো থাকার কোনো অধিকার নেই? সিঁড়ি বেয়ে নামছে আর এসব ভাবছে আহিয়া। অভি উপরের দিকে তাকাতেই থ মেরে বনে গেল। আরে এ তো আহিয়া, আহিয়ার সাথে তার বিয়ে, এটা কিভাবে সম্ভব? অভি কিছু বলতে চাইলো আরজানকে, কিন্তু আরজান তাকে কিছু বলতে দিল না। অভির মনের মধ্যে কেমন যেন হাঁসফাঁস শুরু হয়ে গেল। অনু আহিয়াকে সোফায় বসিয়ে দিল। সবাই চোখ ভরু করে তাকে দেখতে লাগলো। এত সুন্দর লাগছে তাকে বলার বাহিরে। আহিয়া একবারের জন্য উপরে তাকালো না, মাথা নিচু করে বসে আছে সে। আরজান একবার তাকালো আহিয়ার দিকে, সাথে সাথে কার বুকের মধ্যে ধুক করে উঠল, সাথে সাথে চোখ নামিয়ে নিল সে। কাজী সাহেব সব কিছু পড়ে আহিয়াকে বললেন, তুমি কি এই বিবাহ কবুল করছো মা? এতক্ষণ কাজী কি বলল সে কিছুই শুনতে পেল না। তার মন তো এদিকে নেই, সে অন্য একটা জগতে আছে। কবুল বলছে না দেখে শায়লা বেগম এগিয়ে আসলো তার দিকে, তার কাঁধে হাত রেখে বললেন, কবুল বলো মা। আহিয়া অশ্রু ভেজা চোখে তার দিকে তাকালো। সে চোখ দিয়ে আশ্বাস দিল তাকে, মাথায় ভরসার হাত রাখলো। আহিয়া একটা নিঃশ্বাস নিল, তারপর নিঃশ্বাস বন্ধ করে বলল, কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। এবার তার মনে হলো বিয়েটা কার সাথে হলো সে তো এটাই জানে না। তার তো জানা উচিত কার সাথে সে সারা জীবন কাটাতে চলেছে। আর কিছু না ভেবে ফট করে সামনের দিকে তাকালো, সাথে সাথে চোখাচোখি হয়ে গেল আরজানের সাথে। কিন্তু তার পাশে বসা ছেলেটাকে সে চেনে মনে হচ্ছে, কোথায় যেন দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। তবে কি এই লোকটার সাথে তার বিয়ে হয়েছে? মা কেন একবারও তাকে এসব নিয়ে কথা বলল না? তার তো অন্তত এটা জানা উচিত ছিল। সে চোখ নামিয়ে নিল। বিয়ে শেষ হতেই কাজিনকে খাবার খেতে দেয়া হলো, সে খেয়ে বিদায় নিল। বাড়ির সবার এখন খাওয়ার পালা। শায়লা বেগম আহিয়াকে নিয়ে আরজানের পাশে চেয়ারে বসিয়ে দিল। আহিয়া চুপ করে বসে রইল। খাবার তার গলা দিয়ে নামবে না, তবুও মায়ের কথা রাখতে বসে রইল। আহিয়া সবার খাওয়া শেষ হলে নিশ্চয়ই তার শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আবার একটা শ্বশুর বাড়ি, মানুষগুলো কেমন হবে তার জানা নেই। এসব ভাবনার মাঝে দেখলো শায়লা বেগম মুখের সামনে ভাতের লোকমা দিয়েছে। এত মানুষের সামনে সে তাকে অপমান করতে চাইলো না, খেয়ে নিল। এভাবে খাইয়ে দিতে লাগলো সে। খাবার শেষ হতেই তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আহিয়া ভাবলো এখন বুঝি তার বিদায়ের পালা। তার ভাবনা পাল্টে দিয়ে শাহেলা বেগম বললেন, অনু, আহিয়াকে উপরে নিয়ে যাও। আহিয়ার ভাবনার অবসান ঘটল। প্রশ্নবোধক চাহনিতে শাশুড়ির দিকে তাকালো। অনু তাকে উপরে নিয়ে যেতে লাগলো। সে আর কিছু জানতে পারল না। অনু যখন তাকে তার ঘরে না নিয়ে আরজানের ঘরের সামনে নিয়ে আসলো, তখন সে প্রশ্ন, অনু এখানে কেন আনলে? তুমি এখানেই থাকবে তাই। এখানে কেন থাকবো? আমার রুমে চলো। আর ওই লোকটা কি ভাইয়ার বন্ধু? হ্যাঁ, কেন? এমনি। আহিয়া ভাবলো আরজানের বন্ধুর সাথে তার বিয়ে হয়েছে, তাহলে তার জন্য হয়তো তার রুমে থাকতে দিচ্ছে। সে আর কথা বাড়ালো না। রুমে ঢুকে খাটের ওপরে বসিয়ে দিল অনু তাকে। সেও চুপচাপ বসে রইল। ভাগ্যের কাছে হার মেনেছে আজ সে। অনু তাকে রেখে চলে গেল। রাত বাড়তে লাগলো। আরজান আর অভি ছাদে বসে আছে। অভি বলল, ঘরে যাবি না? কিভাবে? লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জা কিসের?
ও আমার ছোট ভাইয়ের বউ ছিল। তার আগেও অভি, গর্জে উঠে আরজান। আর কিছু বলল না অভি, তাকিয়ে রইল আরজানের দিকে, শুধু বলল, ঘরে যা, আহিয়া অপেক্ষা করছে। আরজান একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচের দিকে পা বাড়ালো। অভি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, সত্যি নিয়তি বড়ই অদ্ভুত, কেড়ে নিতেও সময় লাগে না, আবার ফিরিয়েও দিতেও সময় লাগে না। পাশে ফিরে তাকালো সে, দেখলো অনু দাঁড়িয়ে আছে। সে আবার আকাশের দিকে ফিরে তাকালো। আরজান দরজার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঘরে ঢুকতে তার কেমন যেন লাগছে, কিন্তু ঘরে না গিয়েও উপায় নেই। মা দেখলে কষ্ট পাবে। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সে। দরজা লক আটকে পেছন ফিরে চাইলো। ছিটকানির শব্দে আহিয়া সামনের দিকে তাকালো। সামনে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সে কি ভুল দেখছে নাকি বিশ্বাস হলো না তার। চোখ ডোলে আবার তাকালো। সে ভুল দেখছে না, তার সামনে আরজান দাঁড়িয়ে আছে। হতবুদ্ধি হয়ে উঠে দাঁড়ালো আহিয়া, বলল, ভাইয়া আপনি? এবার যেন আরজান লজ্জায় পড়ে গেল। কিভাবে কি বলবে তার মাথা কাজ করা বন্ধ করে দিল। কোনো রকম বলল, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু আপনি এখানে কেন? কোনো ভনিতা ছাড়াই সে এবার বলল, কারণ বিয়েটা আমার সাথে হয়েছে তাই। আজ মনে হয় তার অবাক হওয়ার দিন। সে ভাবতেই পারছে না তার বিয়ে তার ভাসুরের সাথে হয়েছে। আহিয়া ভাবতে পারছে না তার শাশুড়ি এত বড় একটা সিদ্ধান্ত নিল, তাকে একবারও জানালো না। কোনো কথা না বলে সে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। আরজান বলল, কোথায় যাও? আহিয়া বলল, মায়ের কাছে। মা এত রাতে জেগে থাকবে না। তবু আমার মায়ের সাথে কথা আছে। যা কথা আছে সকালে বলো, এত রাতে মাকে জাগানো ঠিক হবে না। মা এত বড় কথা আমার থেকে কেন লুকালো? আরজান কিছু বলল না, তাকিয়ে রইল আহিয়ার পানে। চোখগুলো কেমন ফুলে রয়েছে, তাতে যেন তার সৌন্দর্যে আরো বৃদ্ধি পেয়েছে। আরজানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আহিয়া চোখ নামিয়ে নিল। আরজান বলল, কাল সকালে কথা বলো, এত রাতে জাগলে মায়ের শরীর খারাপ করবে। আহিয়া তাও ঘর থেকে বাইরে যেতে লাগলো। আরজান বলল, যেতে বারণ করলাম তো। আমি আমার ঘরে থাকতে চাই। আরজান বলল, কেন? আমি এখানে থাকতে পারবো না। কি সমস্যা? আহিয়া কিছু বলল না। তার তো কথা বলতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এক ঘরে থাকবে কিভাবে? সে তো তার সাথে এক ঘরে থাকতেই পারবে না, দম বন্ধ হয়েই মরে যাবে। সে দরজা খুলতে চাইলো। আরজান বলল, মা কষ্ট পাবে। আমার আনইজি লাগছে। ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়বো। আহিয়ার চোখ টলমল করছে। এই দিন দেখার আগে তার মৃত্যুর শ্রেয় ছিল। আস্তে আস্তে হেঁটে বাথরুমে চলে গেল। দরজা বন্ধ করে কল ছেড়ে দিল। তারপর হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সে কিভাবে এইসব মেনে নিবে? আরজানের সাথে এক ঘরে থাকবে ভাবতেই গলা ছেড়ে চিৎকার করে উঠল। আরজান ঘর থেকেই সেই শব্দ শুনল। হাতের মুঠো শক্ত করে রাখলো। কেটে গেল কিছু সময়। নীরবতা চলছে সেই থেকে। অভি অনু কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে অভি বলল, এত রাতে ছাদে কি? অনু বলল, ঘুম আসছে না তাই। আপনিও তো ঘুমাননি। জীবনের হিসাব মিলাচ্ছি। জীবন বড়ই অদ্ভুত, এটা বোঝা কারো সাধ্য নাই। কিছু বলছেন ভাইয়া? আমি কিছু বুঝি না। তোমার ছোট মাথায় এসব ঢুকবে না, বড় হও, সব আস্তে আস্তে বুঝবে। এখন ঘরে যাও, অনেক রাত হয়েছে। অনু কিছু না বলে চলে গেল। সে জানে এখন তার কথা না শুনলে রাগ করবে। আহিয়া বাথরুম থেকে বেরিয়ে আসলো। মুখ ধোয়ার জন্য মুখে পানি চিকচিক করছে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। আহিয়া দাঁড়িয়ে আছে, কোথায় শুবে বুঝতে পারছে না। আরজান বলল, খাটে শুয়ে পড়ো আহি। আহিয়ের শব্দে যেন তার শরীরে কম্পন ধরল। এই নামই তো তাকে কেউ ডাকে না। একজন ডাকতো, সে তো হারিয়ে গেছে অনেক আগে। এতদিন পরে এই ডাকে তার কেমন যেন লাগলো। তাড়াতাড়ি করে খাটের এক পাশে শুয়ে পড়লো। আরজানকে বলল, আপনি এ পাশে শুয়ে পড়ুন, আমার অসুবিধা হবে না। আরজান কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। রকিং চেয়ারে বসে আকাশের দিকে তাকালো।
মনে মনে কিছু বিড়বিড় করে চোখ বন্ধ করলো। সকালে রোদের মিষ্টি ঝলকানিতে আরজানের ঘুম ভেঙে গেল। ঘরে এসে দেখলো আহিয়া সেভাবেই শুয়েছিল, এখনো ঠিক সেভাবেই আছে। সে কোনো শব্দ না করে বাথরুমে চলে গেল। একটু পরে রুমে এসে দেখলো আহিয়া ঘরে নেই। সে জানে আহিয়া তার নিজের ঘরে চলে গেছে। সে আর কিছু না ভেবে নিচে নেমে গেল। তার মায়ের মুখের দিকে তাকালো। তার মায়ের মুখে খুশির ঝলকানি। সে বসে পড়ল টেবিলে। তার মা তাকে খাবার দিয়ে বলল, আহিয়া কোথায়? ওর রুমে গেছে ফ্রেশ হতে। শায়লা বেগম আর কিছু না বলে আরজানকে খেতে দিতে লাগলো। একে একে সবাই চলে এসে বসে পড়ল। আজমল চৌধুরী বলল, এবার তো অফিসে বসতে পারো তাই না? যাব। আজমল চৌধুরী খুশি হয়ে বলল, সত্যি যাবে তুমি? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলি? সেটা কখন বললাম? সেটাই তো মনে হচ্ছে আমার। আমি যখন বলেছি যাব তার মানে যাব। আশরাফ চৌধুরী বলল, থামো, তোমরা তর্ক করো না। বাপ বেটা নাকি বন্ধু সেটাই বুঝি না আমি। শায়লা বেগম লক্ষ্য করলো আগের দিনগুলোর থেকে আরজানকে অনেক প্রাণবন্ত লাগছে। সে বুঝলো তার সিদ্ধান্তে কোনো ভুল নাই। সেটা তার ছেলের দিকে তাকিয়ে বুঝলো। আহিয়া নিচে নেমে আসলো। তার শাশুড়ি তাকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে বলল, এসো মা, খেয়ে নাও। আহিয়া আসলো কিন্তু তার সাথে কথা বলল না, বসে রইল চুপ করে। তার শাশুড়ি খাবার বেড়ে দিয়ে খেতে বলল। সে চুপচাপ খেতে লাগলো, কোনো কথা বলল না। তার শাশুড়ি দেখলো আহিয়ার চোখ মুখ ফুলে আছে। তাহলে কি মেয়েটা সারা রাত কেঁদেছে? তার কি কোনো ভুল হয়ে গেল? তবে আহিয়া খেয়ে উপরে চলে গেল। সেও তার পেছন পেছন চলে গেল। আহিয়া ঘরে ঢুকতেই শুনতে পেল। আহিয়া দাঁড়াও। সে দাঁড়িয়ে গেল। শায়লা বেগম বলল, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি মা? আহিয়া চাইলো তার শাশুড়ির পানে, বলল, এসব কি বলছেন মা? তুমি নীরবতায় আমি তোমার নীরবতায় আমি এর বেশি কিছু ভাবতে পারছি না। সেসব কিছু না মা, আমার একটু সময় প্রয়োজন। আপনি বিচক্ষণ মানুষ, না ভেবেচিন্তে নিশ্চয়ই কিছু করেননি আপনি। রাতে অনেক ভেবে দেখেছি আমি। আপনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন, আমি জানি। আমার কোনো অভিযোগ নেই মা। শায়লা বেগম ভরসা পেল একটু। সে ভীষণ ভয় পেয়ে গেছিল। এখন তার সব চিন্তার অবসান হলো। সে বলল, আচ্ছা মা, তুমি রেস্ট নাও, আমি আসি। আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। শায়লা বেগম চলে যেতে গিয়ে পিছনে ফিরল, বলল, তুমি ফ্রেশ হয়ে আরজানের ঘরে চলে যাও মা। আহিয়া কোনো রকমে বলল, আচ্ছা মা। শায়লা বেগম চলে যেতেই সে ব্যালকনিতে চলে গেল। আরজান আজ বাবার সাথে অফিসে গেছে। আজমল চৌধুরী সবার সাথে তার পরিচয় করে দিচ্ছে। মেয়ে স্টাফগুলো হাঁ করে তাকিয়ে গেছে তার দিকে। এত সুন্দর হ্যান্ডসাম স্যার তাদের অফিসে জয়েন করেছে। সবার মনে যেন লাড্ডু ফুটছে। কোনো রকম একে পটাতে পারলে লাইফ সাইন। এইসব ভেবে মেয়েগুলো মনে মনে বাঁকা হাসি দিল। আজমল চৌধুরী তার কেবিনে আরজানকে এনে তার চেয়ারে বসিয়ে দিল। আরজান বলল, বাবা, এটা তো তোমার চেয়ার, আমি কেন বসাচ্ছ? এটা এতদিন আমার ছিল, আজ থেকে এই চেয়ার তোমার। আমি কোম্পানির সব দায়িত্ব তোমার কাছে দিলাম, আশা করি তুমি সব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে। আরজান বলল, তুমি যখন আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছ, আমি সেই বিশ্বাসের মান রাখবো ইনশাআল্লাহ। আজমল চৌধুরী খুশি হয়ে চলে গেল। আরজান চেয়ারে বসে ফাইলগুলো দেখতে লাগলো। বাড়িতে আহিয়া সারাদিন তার ঘরেই কাটালো। এখন তো সন্ধ্যা লেগে গেছে। সে এবার কি করবে? তার তো এবার আরজানের ঘরে যেতে হবে। সে কি করবে এবার? অনু হাসলো। অনু আসলো তার রুমে, বলল, ভাবি, মা ডাকে তোমাকে। কেন? জানি না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। অনু চলে গেল। আহিয়া একটু বসে তারপর বাইরে গেল। নিচে নামতেই শায়লা বেগম বলল, আহিয়া মা, এই শরবতটা আরজানকে দিয়ে আয় তো মা। আহিয়া চমকে উঠল। এই কাজের জন্য তার শাশুড়ি ডেকেছে। এবার সে কি করবে? সে হাত মুচড়ামুচড়ি করতে লাগলো। শায়লা বেগম সেটা দেখেও পাত্তা দিল না। যা মা, তাড়াতাড়ি যা, ছেলেটা ঘেমে অস্থির হয়ে গিয়েছে। যা গরম পড়েছে আজ।
আহিয়া শরবতটা হাতে নিয়ে সামনের দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে আরজানের দরজার সামনে দাঁড়ালো। সে কি রুমে ঢুকবে? আরজানকে সে কি বলবে, কিভাবে কথা বলবে, সেসব ভাবলো সে। দরজায় হাত রাখতেই শুনতে পেল। এইভাবে শরবতটা হাতে নিয়ে সারাদিন পার করলে আমার ক্লান্তি আর দূর হবে না। আহিয়া থতমত খেয়ে গেল। দেখলো কিভাবে তাকে, সে কি অনেক বেশি শব্দ করে হাঁটে? কই, সে তো একদম আস্তে আস্তে হেঁটে এসেছে, কোনো তো শব্দ হয়নি। তাহলে আরজান বুঝলো কিভাবে? আরজান বলল, এত ভাবছো যেন তোমাকে বিশ্ব শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এত ভাবে কাজ নেই, রুমে আসো। আহিয়া ভাবে সে এত স্বাভাবিক আচরণ কিভাবে করে। নিশ্চয়ই তার মায়ের মন রাখতেই এমন ভাবে ব্যবহার করছে। তাহলে এক বিয়ে হওয়া মেয়ের সাথে এত সুন্দর ব্যবহার করে? সবাই তো চায় তার বউ যেন পিওর হয়, কোনো পুরুষের ছোঁয়া যেন তার শরীরে না থাকে। কিন্তু সে তো তা না। তার একটা সংসার ছিল, ভালোবাসার সংসার, 6 মাসের সংসার, ভালোবাসায় পরিপূর্ণ সংসার যাকে বলে। আহিয়া আরজানের দিকে শরবত বানিয়ে দিল। আরজান ঢক ঢক করে শরবতটা খেয়ে বলল, তুমি বসো, আমি গোসল করে আসি। আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। বসে রইল খাটের এক কোণে। আরজান কিছু সময় পরে বের হলো। দেখলো আহিয়া রোবটের মতো বসে আছে। সে বলল, কাল বিকেলে রেডি হয়ে থেকো। কেন? আরজান বলল। আমার বন্ধুরা তোমার সাথে মিট করতে চেয়েছে। আহিয়া এবার যেন আরো বেশি অবাক হলো। আরজান কি বিয়েটা মেনে নিয়েছে নাকি? তা না হলে বন্ধুদের সাথে কেন দেখা করতে চাচ্ছে? আর ভাবতে পারছে না আহিয়া। বলল, আমার সাথে কেন দেখা করবে? আমি তো তাদের চিনি না। আরজান বলল, তোমাকে দেখতে চেয়েছে তারা। আমাকে দেখার কি আছে? আমি কি মানুষের মতো দেখতে নই? আরজান একটু হাসলো। এই মেয়ের মুখে তো আজ ভালোই বুলি ফুটেছে। নর্মাল ভাবেই তো কথা বলছে তার সাথে। সে একটু রহস্য করে বলল, তোমাকে দেখার কিছু নাই, তারা তো আমার বউকে দেখতে চেয়েছে। ব্যাস, এই এক বউ শব্দটাই আহিয়ার সব কথা হাওয়া হয়ে গেল। সে এবার কি বলবে? আর কথা খুঁজে পাচ্ছে না সে। সে এবার পালাতে চাইলো ঘর থেকে। আরজান বুঝলো তার মতিগতি। এই মেয়ে নির্ঘাত এখন পালাবে। আহিয়া যেই না দরজার দিকে পা বাড়াবে, আরজান বলল। কোথায় যাও? আহিয়া থতমত খেয়ে বলল, আমার কাজ আছে, আমি যাই। কি কাজ? আহিয়া কি বলবে? এই বাড়িতে তার কোনো দিন কাজ করতে হয় না। বিয়ের শুরুতে সে যখন কাজ করতে যেত, তার শাশুড়ি রাগ করে তাকে ঘরে পাঠিয়ে দিত। অনু যেমন এই বাড়িতে রাজকন্যার মতো থাকে, তার শাশুড়িও তাকে তেমন ভাবেই রাখে, কোনো কাজ করতে দেয় না কখনো। সে বলল, হয়তো মা ডাকছে, আমি যাই। কেউ ডাকছে না, বসো। আহিয়া হাঁসফাঁস করছে, যেন পালাতে পারলেই বাঁচে। সোফার এক কোণে বসে হাত মুচড়াতে লাগলো সে। এখান থেকে কিভাবে বের হবে? আরজান যেন তার মনের ভাব বুঝতে পারলো। বলল, ভাবছি আজ রাতে ডিনারটা রুমে করব। ময়না দিয়ে আমাদের খাবার রুমে নিয়ে নেই, কি বলো? ব্যাস, এবার আহিয়া কেঁদেই দিল। আরজান তাকালো তার দিকে, বলল, কি হলো, কাঁদছো কেন? আহিয়া ভাবছে এত নাটক কিভাবে করছে এই লোকটা। তার মা তো এখন এখানে নেই, তাহলে এত নর্মাল ভাবে কথা বলে তো তাকে অস্বস্তিতে ফেলছে। কেন বুঝতে পারছে না এই ব্যবহারে সে কষ্ট পাচ্ছে? তার মতো অভিনয় করতে পারছে না সে, তার কি দোষ? সেসব ভাবতেই ফুপিয়ে উঠল আহিয়া। আরজান বলল, বি নর্মাল আহি, জটিল করে না ভেবে সবটা সহজ করে মেনে নাও। আমাদের তো একদিন সব মেনে নিতেই হবে, তাহলে নর্মাল বিহেভ করতে কি সমস্যা? আমি পারছি না, আমার কাছে এসব বড় কঠিন কাজ, আমি পারছি না মেনে নিতে। এই বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। আরজান হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে রইল। রাতে খাবার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে। আহিয়া না খেয়ে শুধু খাবার নাড়ছে। শায়লা বেগম বলল, খাচ্ছ না কেন মা? আহিয়া বলল, মা, আমার পেট ভরা, খেতে পারছি না। তুমি তো কিছুই খাওনি মা। সত্যিই খেতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে। আহিয়া উঠে চলে গেল রুমে। আরজান বলল, মা, কাল বিকেলে আহিকে নিয়ে একটু বাইরে যাব। শায়লা বেগম অবাক হলো। যে ছেলে বিয়ে করতে চাচ্ছিল না, সে এখন ওকে নিয়ে বাইরে যেতে চাচ্ছে।
কি ব্যাপার সে কিছুই বুঝতে পারছে না। ছেলেকে কেমন রহস্য মানব লাগছে তার কাছে। কিছু একটা সন্দেহ হচ্ছে তার। সে শুধু বলল, কোথায় যাবে? বন্ধুরা ওকে দেখতে চাচ্ছে। বাড়িতে আসতে বলো। এবার বাইরেই মিট করি মা, পরে না হয় কখনো বাড়িতে আসতে বলবো। শাইলা বেগম মাথা নেড়ে সম্মতি জানালো। আরজান খাবার খেয়ে চলে গেল। শাইলা বেগম যাকে বলল, আয়েশা, তুই সব একটু ময়নার সাথে গুছিয়ে রাখ, আমি রুমে গেলাম। আচ্ছা ভাবি। আরজান যখন রুমে আসলো তখন দেখলো পরের দিন বিকেলে আহিয়া কি পরে রেডি হবে ভেবে পেল না। আগে তো আহিরের সাথে বের হলে সে শাড়ি পরে বের হতো, এখন কি পরবে মাথায় আসছে না। তখনই ফোনে টুং করে মেসেজের শব্দ হলো। ওয়ার্ড্রোবে একটা বক্স আছে, সেটা পরে রেডি হয়ে নাও। আহিয়া বক্সটা বের করে দেখলো তাতে একটা কালো শাড়ি আছে। কালো শাড়ির ওপরে সারা পাথর বসানো, সাথে একটা রেডিমেড ব্লাউজ। আর একটা বক্স বের করে দেখলো তাতে সাদা ডায়মন্ডের সিম্পল নেকলেস। এসব দেখে আহিয়া ভাবনায় পড়ে গেল, এগুলো কখন আনলো? কাল এনেছে বলে তো মনে হয় না। তাহলে এগুলো এখানে কিভাবে এলো? মাথায় নানান চিন্তা ঘুরপাক করছে। এসব ভাবতে ভাবতে সে তৈরি হয়ে নিল। আয়নায় দাঁড়াতেই সে চমকে উঠল। এত সুন্দর লাগছে। সে কি আসলে এত সুন্দর, নাকি কালো রঙে এত সুন্দর লাগছে? গলায় যেন সাদা পাথরগুলো চিকচিক করছে। তার শাশুড়ি আজ আবার একটা ছোট্ট ডায়মন্ডের নোজপিন পরিয়ে দিয়েছে। সব মিলিয়ে তাকে যেন কোনো অপসরীর থেকে কম কিছু লাগছে না। চোখে গাঢ় করে কাজল লাগানো, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, ব্যাস তার সাজ পরিপূর্ণ হয়েছে। সে নিচে নেমে আসলো। অনু তাকে দেখে বলল, ওয়াও ভাবি, একদম ব্ল্যাক কুইন লাগছে তোমাকে। অনুর কথা শুনে সবাই তাকালো তার দিকে। সবাই যেন হা হয়ে গেল। তার শাশুড়ি এগিয়ে গিয়ে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। আহিয়া মুচকি হাসলো। আয়েশা বেগম এসে বলল, সাবধানে যেও মা। আচ্ছা ছোট মা। ফোনের মেসেজে আহিয়া তাকালো, দেখলো বাইরে অপেক্ষা করছে। আহিয়া তার শাশুড়িকে বলল, মা বাইরে যেতে বলেছে। আচ্ছা যাও মা। আহিয়া চলে গেল বাহিরে। আয়েশা বেগম বলল, ভাবি, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এত ভালো বউ হাজার খুঁজলেও পেতাম না আমরা। হ্যাঁ রে ছোট, মেয়েটা বড্ড ভালো, তাই তো কাজ ছাড়া করতে পারলাম না। তুই চিন্তা করিস না, তোর জন্য এমন বৌমা এনে দিব। দুই যা প্রাণ খুলে হাসতে শুরু করলো। রেস্তোরাঁতে বসে আছে চারজন, অভি, সিয়াম, সিয়া, রাহা। সবাই অপেক্ষা করছে আরজানের জন্য। অনেক সময় ধরে তারা বসে আছে, তার আসার খবর নেই। আরজান গাড়িতে বসে আছে। হঠাৎ করে বাইরে চোখ গেল। অমনি তার চোখ আটকে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, চোখ যেন একেবারে স্থির হয়ে গেল। বুকের বাপাশে হাত চলে গেল। এমনটাই তো কল্পনা করেছিল সে। তার কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে আহিয়াকে। ভাবনার মাঝে আহিয়া তার কাছে চলে এলো, বলল, কোথায় বসবো? আরজান তার পাশের দরজা খুলে দিল। আহিয়া এসে পাশের সিটে বসে পড়ল। সিট বেল্টটা লাগিয়ে দিল। আহির তাকে বলেছিল গাড়িটা উঠে যেন সিট বেল্ট বাঁধতে না বলে। সে এটা সব সময় মনে রাখে। সে তো আহিরের কিছুই ভুলতে চায় না কখনো। আরজান গাড়ি স্টার্ট দিল। আহিয়া ভাবনা থেকে বেরিয়ে আসলো। গাড়ি চলতে শুরু করলো। 30 মিনিট পরে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। আরজান বেরিয়ে আসলো। আহিয়ার দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো। আহিয়া কি করবে? আর হাত ধরতে পারবে না সে, তার কিছুতেই পারবে না। হাত মুষ্টামুষ্টি করতে লাগলো। আরজান বুঝতে পেরে সরে দাঁড়ালো, বলল, নেমে এসো। আহিয়া বেরিয়ে আসলো। আরজান গাড়ি লক করে সামনের দিকে হাঁটা ধরলো। আহিয়া তার পেছন পেছন যেতে লাগলো। সিয়া রেস্টুরেন্টের দরজার সামনে তাকাতেই দেখলো আরজান আসছে। সে খুশি হয়ে উঠে দাঁড়ালো, সামনে পা বাড়াতে যাবে। তখনই তার পেছনে একটা মেয়েকে আসতে দেখলো। দূর থেকে কেউ বুঝতে পারছে না মেয়েটাকে, শুধু অভি জানে মেয়েটাকে। আর একটু সামনে আসতেই সবাই বিস্ফোরিত চোখে সামনে তাকালো। এ কি দেখছে? সত্যি দেখছি নাকি? তাদের যেন বিশ্বাসই হচ্ছে না সামনে দাঁড়ানো মেয়েটা আহিয়া। এটা কিভাবে সম্ভব? ওর তো আহিরের সাথে বিয়ে হয়ে গেল
গিয়েছিল, তবে কিভাবে হলো এসব? সবাই অভির দিকে তাকালো। অভি মাথা নেড়ে বুঝালো সবাই সত্যি দেখছে। এইভাবে কারোর কোনো ভুল নেই, এখানে কারোর কোনো ভুল নেই। সিয়ার যেন পুরনো ক্ষোভ আবার তাজা হয়ে গেল। এই মেয়ে জীবনেও তার পেছনে ছাড়বে না। রাগে ফুসফুস করতে লাগলো। অভি হাত ধরে চুপ করে থাকতে বলল। আরজান এসে টেবিলে বসলো। সবাইকে আহিয়ার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহিয়া লজ্জা পেল। তার মনে হলো সবাই যেন তাকে আবেগ থেকে চেনে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো অভি ছাড়া কাউকে কোনো দিন দেখেইনি। অভি বলল। বসো আহিয়া। আরজান তার দিকে চোখ রাঙিয়ে তাকালো। সে থতমত খেয়ে বলল। আরে না না ভাবি, বসেন। আহিয়া তার কথায় লজ্জা পেয়ে গেল। সে তো অনেক ছোট, তাকে ভাবি বলছে কেন? সে বলল। না ভাইয়া, আপনি আমার নাম ধরেই ডাকবেন, আমি তো আপনার ছোট বোনের মতো। অভি মাথা নেড়ে সম্মতি জানাতে চাইল। তার আগে আরজান তার পায়ে একটা লাথি মেরে দিল। বেচারা চিৎকার করে উঠল, বলল। না না, বন্ধুর বউকে ভাবি ডাকাই ভালো, নাম ধরে ডাকা ঠিক হবে না। আহিয়ার কিছু বলল না। টেবিলের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে। সিয়াম বলল। কি বলিস? সিয়াম চোখ গরম করলো তার দিকে। সে সেসব পাত্তা দিল না, বলল। ভাবি আপনার কি পছন্দ বলবেন? আমরা সবাই আপনাদের পছন্দের খাবো আজ। আহিয়া বলল। ভাইয়া আপনারা যা খুশি অর্ডার করতে পারেন, আমি সবই খাই। সিয়াম নিজের মতো অর্ডার করতে লাগলো। ওয়েটার এক এক করে খাবার সার্ভ করতে লাগলো। চিকেন ফ্রাই, চিকেন ফিশ ফ্রাই, চিকেন কাবাব, পিৎজা, পাস্তা, সালাদ, আরও নানা রকমের বাহারি খাবার। ওয়েটার কফি রাখতে গিয়ে আহিয়া শাড়ির ওপরে পড়লো। আরজান সাথে সাথে রেগে গেল। চোখ কোথায় থাকে দেখে চলতে পারো না? ওয়েটার ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি সরি বলে চলে গেল। আরজান বলল। আহি, ওয়াশরুমে চলো। আহিয়া উঠে গেল তার সাথে। আরজান তাকে বলল। যাও, আমি আছি পাশে। আহিয়া বাথরুমে চলে গেল। আরজান আসতেই সিয়া তার উপর ফেটে পড়ল। তুই আহিয়াকে কেন বিয়ে করছিস আরজান? মা বলেছে তাই। তুই তো তোর মায়ের জন্য বিয়ে করিস না আরজান, তুই নিজের ইচ্ছেতে আহিয়াকে বিয়ে করেছিস, তাই না বল? বেশি বুঝিস? হ্যাঁ হ্যাঁ, বেশি বুঝি। আমি জানি তুই নিজের ইচ্ছেতে বিয়েটা করেছিস। সবাইকে ভুল বোঝাতে পারবি, আমাকে না। আরজান ব্রু কুচকে তাকিয়ে রইল তার দিকে। সিয়াম বলল। আরজান, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আমিও বাসি, তবে সেটা বন্ধু হিসেবে, এর বাইরে নয়। সিয়া জুতো খুলে ছুঁড়ে মারলো তার দিকে। সিয়াম ক্যাচ ধরে ফেলে দাঁত কেলিয়ে হাসলো। সিয়া বলল। সিয়ার কান্না পেল খুব। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকালো। এত মানুষের সামনে তো এভাবে কান্না করা যায় না। আস্তে হেঁটে বসে পড়ল। এর মাঝে আহিয়া বাইরে আসলো। আরজান তাকে নিয়ে আবার টেবিলের সামনে এসে বসে পড়ল। আহিয়া খাওয়া শুরু করলো। রাহা বলল। আহিয়া, পড়াশোনাটা কি করছো নাকি বাদ দিয়ে দিয়েছো? আহিয়া বলল। ভর্তি হওয়া আছে আপু, কিন্তু 6-7 মাস যাওয়া হয় না, একটা এক্সামও বাদ পড়ে গেছে। রাহা ছোট্ট করে বলল। ও, তারপর আবার বলল। পড়াশোনাটা করো, জীবনে স্বাবলম্বী হওয়াটা অনেক জরুরি। মেয়েদের সমাজে এমনিতেই কোনো মূল্য নেই। আহিয়া ঘাড় কাত করে সম্মতি জানালো। আরজান বলল। এবার উঠি, রাত হয়ে যাচ্ছে, মা টেনশন করবে। এতক্ষণ অভি কথা বলল। আর কিছুক্ষণ পরে যা। না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আহি, চলো। আহিয়া উঠে দাঁড়ালো, সবাইকে বলল। আপনারা সবাই বাসায় আসবেন কিন্তু, আমি অপেক্ষায় থাকবো আপনাদের। আরজান দেখলো আহিয়া অনেক প্রাণ বন্ধ হয়ে গেছে, সবার সাথে কত মন খুলে কথা বলেছে। তার অনেক ভালো লাগলো। মনে হলো মাঝে মাঝে বাইরে আনলেও সে অনেকটাই সহজ হয়ে যাবে। সে চিন্তা করলো এবার থেকে মাঝে মাঝে সে আসবে ওকে নিয়ে। বলল। চলো আহি। আহিয়া সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। সিয়াও উঠে চলে গেল। আস্তে আস্তে সবাই যে যার মতো চলে গেল। গাড়িতে কেন কোনো কথাই বললো না। বাড়িতে এসে দুজনে রুমে চলে গেল। রুমে এসে আহিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সব অর্নামেন্টস খুলতে লাগলো। নেকলেসটা খুলতে গিয়ে বাঁধলো বিপত্তি।
চুলের সাথে হুক আটকে গেল। সে টানাটানি শুরু করে দিল। কয়েকটা চুল ছিঁড়ে গেল, তবুও খুলতে পারল না। এদিকে অনেকটা রাত হওয়ায় সবাই মনে হয় শুয়ে পড়েছে। সে এবার কি করবে? আরজান আর চোখে সবটাই লক্ষ্য করলো। সে এবার এগিয়ে এলো আহিয়ার দিকে, বলল, কোনো হেল্প লাগবে? আহিয়া চমকে গিয়ে বলল, না না, আমি পারবো। কেমন পারবে তাও তো দেখতেই পারছি। আহিয়া মাথা নিচু করে নিল। তার ফ্রেশ হওয়া অনেক দরকার, এখানে আর থাকতে পারছে না। গরমে হাঁসফাঁস লাগছে তার। আবার আরহানের থেকে কোনো হেল্প নিতেও পারবে না। কথা না বলে মাথা নিচু করে রাখলো। আরজান বলল, আই থিঙ্ক এইটুকু হেল্প করলে তেমন কোনো ক্ষতি হবে না। আহিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। আরজান তার দিকে এগিয়ে এলো, হাতে দিয়ে ফুল এক সাইডে সরিয়ে দিল। এতেই যেন আহিয়ার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আরজান চুল ছাড়াতে গেলে তার হাত আহিয়ার পিঠ ছুঁয়ে যায়। আহিয়ার শরীর ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে, দুই হাত দিয়ে শাড়িল খামচে ধরে। আরজান চুল ছাড়িয়ে বুক খুলে দিল। আহিয়ার সাথে সাথেই সরে দাঁড়ালো। এতক্ষণ সে দম বন্ধ করে দাঁড়িয়েছিল, এবার যেন একটু শ্বাস নিল। আরজান সবটাই লক্ষ্য করলো এতক্ষণ, তবুও সে কিছু বলল না। আহিয়া কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। 20 মিনিট পরে সে বেরিয়ে আসলো। চুল থেকে টপটপ করে পানি পড়ছে, মুখের পানির দানা চিকচিক করছে। অপরূপ সুন্দর লাগছে দেখতে। আরজান ঘরের মধ্যে চলে গেল। আস্তে আস্তে হেঁটে আহিয়ার কাছে চলে গেল। আহিয়া সেদিক লক্ষ্য করে বলল, কিছু বলবেন ভাইয়া? আরজানের ব্রু কুঁচকে গেল। ভাইয়া কাকে বলল তাকে? সে তার ভাইয়া লাগে? বিয়ে করা বউ তাকে ভাইয়া ডাকছে? ভাবতেই রাগ লাগলো তার। হাত মুঠো করে বলল, আমি তোমার ভাই হই? আহিয়া থতমত খেয়ে গেল। সে তো ভুলেই গেছিল তার বিয়ে হয়েছে, তাও আবার এই লোকটার সাথেই। এভাবে ভাই ডাকাটা মোটেও উচিত হয়নি তার। এবার লজ্জা লাগছে, কি বলবে এবার। মাথা নেড়ে না বলল। তাহলে ভাইয়া বলছো কেন? সরি। আরজান আহিয়ার দিকে তাকিয়ে আছে, চোখ সরালো না, দাগ হয়ে পড়েছে তার। সে বলল, আর এসব বলবে না, ঠিক আছে? আচ্ছা। চুল শুকিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। আহিয়া আচ্ছা বলে সরে গেল। আরজান ফ্রেশ হতে গেল। এসে দেখলো আহিয়া শুয়ে পড়েছে এক পাশে। আরজান ব্যালকনিতে চলে গেল। রকিং চেয়ারে বসে জীবনের হিসাব মিলাতে লাগলো। জীবন এত জটিল কেন? একটু কি সহজ হতে পারতো না? মনের মধ্যে এত কষ্ট নিয়ে সে বাঁচবে কিভাবে? এসব ভাবতে ভাবতে রাত 1টা বেজে গেল। এসে দেখলো আহিয়া গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আরজান শুয়ে পড়ল তার পাশে, অপলকভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর একটু এগিয়ে গেল আহিয়ার দিকে। তার মুখে একটা হাত রেখে ধরা গলায় বলতে শুরু করলো, এই মেয়ে, তুমি কি জানো তোমার এই মুখটা দেখার জন্য আমি কত অপেক্ষা করেছি? তোমার স্কুলের সামনে, বাড়ির সামনে, নানা বাড়ি, খালা বাড়ি, কোনোখানে চেনা আমার বাদ নাই, শুধু তোমাকে এক নজর দেখার জন্য। অথচ তুমি কোনোদিনই জানতেই পারলে না কে একজন তোমাকে কতটা চায়। ছোট ভেবে তোমার সামনে কখনো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ায়নি, কিন্তু সেটাই যেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল। তুমি ভালো ঠিকই বাসলে, কিন্তু সেটা আমাকে না, আহিরকে। আমাকে কিভাবে বাসবে বলো তো? তুমি তো আমাকে কখনো দেখোইনি, তাই না? তুমি জানো মেয়ে, আহির যেদিন তোমার ছবি আমাকে দেখালো, আমার পুরো পৃথিবী থমকে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার এত বছরের একটু একটু করে জমানো ভালোবাসা এক নিমিষেই শেষ হয়ে গেল। ছোট ভাইয়ের ভালোবাসাকে আমি কিভাবে ভালোবাসি বলো তো? এইটুকু বলেই আরজান থামলো। তার গলা ধরে আসছে। এতদিনে লুকানো কষ্ট একটু হলেও প্রকাশ করতে পারছে। আহিয়ার সামনে হয়তো এই কথা কোনোদিনও বলতে পারবে না। তার এই কথা সাক্ষী না হয় এই নিস্তব্ধ রাত আর বদ্ধধার থাকুক। একটু দম নিল আরজান, তারপর আবার বলল, তোমার সাথে আহিরকে আমি কিছুতেই দেখতে পারবো না। নিজের ভাইকেই সব থেকে বড় শত্রু লাগছিল। এসব দেখতে না পেরে পাড়ি জমালাম লন্ডনে। কিন্তু কি হলো বলো তো? আহির অ্যাক্সিডেন্টে চলে গেল আমাদের ছেড়ে। আমি তাও তোমার মুখের সামনে আসতে পারছিলাম না। 6 মাস কেটে গেল। হঠাৎ মায়ের জরুরি তরফে আমার আসতে হলো তোমার মুখোমুখি। তুমি কি জানো
তোমাকে দেখে আমার মনে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। বুঝবে কি করে? আমি তো বুঝতে দেইনি কাউকে। একবার যখন তোমাকে পেয়েছি, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তারপর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ লট। তারপর কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল, যেন কত বছর পরে মরুভূমিতে বৃষ্টির দেখা পেয়েছে। এভাবেই সে নীরবে চোখ বন্ধ করলো। আজ শান্তির ঘুম আসবে সে। অনেক দিন নির্ঘুম রাত পার করেছে, আজ শান্তিতে ঘুম হবে তার। সকালের মিষ্টি রোদের ঝলকানিতে ঘুম ভেঙে গেল আহিয়ার। চোখ খুলতেই চোখ ছানা বড়া হয়ে যায়। সে আরজানকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা কিভাবে হলো? সে কখন আনলো আরজানের কাছে? ঘুমের ঘোরে এরকম একটা কাজ করে ফেললো সে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। আরজান যদি তাকে এমন অবস্থায় দেখে সে কি করবে? না না, সে লজ্জায় মরে যাবে। আরজান ঘুম থেকে ওঠার আগেই তাকে এখান থেকে পালাতে হবে। সে আরজানকে সরিয়ে উঠে পড়ল, তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আজ আর এমুখো হবে না সে। কি লজ্জা তার, শোয়া এত খারাপ হলো কবে থেকে? যদি আরজান জেগে থাকতো, ভাবতেই দিল এক দৌড়। অনু আসছিল এদিকটাই। আহিয়া দৌড়ে আসাতে ব্যালেন্স না রাখতে পেরে দুজনে ধপাস। অনু চিৎকার করে বলল, মাগো, আমার কোমরটা বোধহয় শেষ। এভাবে কেউ দৌড়ায়? সাঁতারা করেছে নাকি? আহিয়া কি বলবে? সে লজ্জা থেকে পালাতে গিয়ে তার উপর পড়েছে। এই কথা শুনলে সে তাকে সারাদিন খেপিয়ে মারবে। ভুলেও সে এই সব বলবে না তাকে। সে আমতা আমতা করে বলল, আরে তেমন কিছু না, এমনি। এমনি এত সকালে দৌড়াচ্ছ? কাহিনী কি বলো তো, সত্যি করে বলবে কিন্তু। এবার আহিয়া পড়ল বিপাকে। সে যে লজ্জার কাজ করছে এসব সে কিছুতেই বলতে পারবে না। সে বলল, আরে এত কথা না বলে চলো তো, প্রচুর ক্ষুধে পেয়েছে। অনু সন্দেহ চোখে চেয়ে বলল, সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি, চলো তো। আহিয়ার চলে যেতেই আরজান চোখ খুলে বিড়বিড় করলো। স্টপ ইট গার্ল। নাস্তার টেবিলে আরজান বলল, মা, আমি চাই আহি আবার পড়াশোনা কন্টিনিউ করুক। শায়লা বেগম খুশি হয়ে বলে, আমিও তোকে এটাই বলতে চাচ্ছিলাম বাবা। পড়াশুনো করাটা সবার জন্য গুরুত্বপূর্ণ। অফিস যাওয়ার সময় ওকে কলেজে নামিয়ে দিয়ে যাস। আচ্ছা। আহিয়া সবটাই শুনলো, কিছুই বলল না। শাহেলা বেগম বলল, আহিয়া মা, নাস্তা করে তৈরি হয়ে এসো, আরজান কলেজে নামিয়ে দিয়ে যাবে। আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। তারপর নাস্তা করে তার রুমে চলে গেল। সে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমন সময় আরজান আসলো, বলল, হয়েছে তোমার? ঘরে আসতেই তার চোখ থমকে গেল। এই তো সে আগের আহিয়া। কাঁধে কলেজ ব্যাগে তাকে একদম পিচ্চি লাগছে। সেই চোখ, কাজল দেয়া টানা টানা চোখ, যে একবার তাকাবে সে আর মুখ ফেরাতে পারবে না। সে যেন আবার নতুন করে সে পিচ্চি মেয়েটার প্রেমে পড়বে। তার এবার রাগ হলো। সে ছাড়া আহিয়ার দিকে অন্য কেউ তাকাবে ভাবতেই শরীর জ্বলে উঠল। সে এগিয়ে গিয়ে বলল, চোখের কাজল মোছো। আহিয়া তার দিকে ব্রুকুচকে বলল, কেন? কারণ তোমাকে ভূতের মতো লাগছে। আহিয়া হা হয়ে গেল। কি বলছে এই লোক? তাকে কাজল পরলে যথেষ্ট সুন্দর লাগে। তাকে সবাই বলে কাজল পরলে নাকি অসম্ভব সুন্দর লাগে। তাহলে আরজান কেন এমন বলছে? সে বলল, কি যাতা বলছেন, আমাকে তো সুন্দরই লাগছে। আরজান বিড়বিড় করে বলল, একটু বেশি সুন্দর লাগছে, আর সেটা আমার সহ্য হচ্ছে না। স্টুপিড। কিন্তু মুখে বলল, আমার বলার আমি বললাম, মুছবে নাকি মুছবে না সেটা তোমার ব্যাপার। পরে যখন ভূত ভেবে সবাই জ্ঞান হারাবে তখন আমাকে বলো না কেন তোমাকে জানাইনি। আহিয়া তো বেকুব ভরে গেল। তাকে এতটাই খারাপ লাগছে মানুষ ভূত ভেবে ভয় পাবে? সত্যি নিশ্চয়ই বাজে লাগছে। আর যা নিশ্চয়ই তাকে মিথ্যা বলবে না। তার মন খারাপ হলো এবার। সবাই তাকে এতদিন মিথ্যা কথা বলছে, তার মন রাখতেই নিশ্চয়ই এমনটা বলেছে। সবার প্রতি তার রাগ হলো। এত বড় মিথ্যা কথা সে আজ তার বান্ধবীকে ঝাড়বে ভাব মতো। বেয়াদব মেয়ে তাকে মিথ্যা সান্ত্বনা দেয়। সে এবার কাজলটুকু মুছে নিল, বলল, হয়েছে, এবার চলুন। আরজান বলল, ঠোঁটে কি দিয়েছ? এমন বাজে লাগছে কেন? আহিয়া এবার কি বলবে? তাকে যে সব কিছুতেই বাজে লাগে সে তো একথা জানতো না।
তাহলে কখনো এসব দিত না। আরজান হাতে টিস্যু নিয়ে এগিয়ে এলো আহিয়ার দিকে, ঠোঁট মুছে দিতে দিতে বলল, এইসব আর কখনো লাগাবে না, খুব বাজে দেখা এতে। আমার অনুমতি ছাড়া এগুলো যেন আর না লাগাতে দেখে। আহিয়া পুরো জমে গেছে। আরজান তার ঠোঁট স্পর্শ করেছে, তার শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে, দম বন্ধ হয়ে আসছে, তার হাঁসফাঁস লাগছে। তাড়াতাড়ি করে সরে দাঁড়ালো সে, বলল, আমি পারবো। আরজান বলল, তাড়াতাড়ি করো। আহিয়া কাপা কাপা হাতে ঠোঁট মুছতে লাগলো। তাড়াতাড়ি শেষ করে কাপা গলায় বলল। আহিয়ারা নিচে নেমে আসলো। সবাই নাস্তার টেবিলে বসে খাচ্ছে আর টুকটাক আলাপ করছে। আজমল চৌধুরী বলল, আজ তো একটা মিটিং আছে ঢাকার বাইরে, তুমি কি যাবে নাকি অন্য কাউকে পাঠাবো? আরজান বলল, আমি মরে যাব বাবা, আর আমার সাথে আমার বিয়ে লাবণে যাবে। ও আচ্ছা, ভালো মতো মিটিং করো, ডিলটা যেন ফাইনাল হয়। ইনশাল্লাহ বাবা, আমরাই পাবো, চিন্তা করো না। খাবার শেষ করে আরজান আহিয়াকে বলল, গাড়িতে অপেক্ষা করেছে, তাড়াতাড়ি এসো। এই কথা বলে গটগট পায়ে বাড়ির বাইরে যেতে লাগলো। আহিয়ার ভার্সিটি অনুর কলেজ থেকে কিছুটা দূরে। এই গাড়িতেই ওরা আগে বের হতো। অনুকে নামিয়ে দিয়ে তারপর আহিয়াকে নামিয়ে দিত। আজকেও অনু আহিয়া একসাথেই বের হচ্ছে। দুইজন খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর আহিয়া তার শাশুড়ির কাছে গেল, বলল, মা আমি আসি তাহলে। শাইলা বেগম বললেন, সাবধানে যেও মা, অনেক দিন পড়ে যাচ্ছে, দেখে শুনে থেকো, বাইরে বেশি বের হইও না। কলেজ শেষ হলে বাড়ির গাড়িতে চলে এসো, গাড়ি পাঠিয়ে দিব। আহিয়া আচ্ছা বলে চলে গেল। বাইরে এসে দেখলো আরজান ড্রাইভিং সিটে বসে আছে। অনু আহিয়াকে বলল, ভাবি তুমি সামনে বসো, আমি পিছনে আছি। আহিয়া সাথে সাথেই বলল। না না, তুমি সামনে বসো, আমি পেছনে বসবো। অনু আরজানকে বলল। ভাইয়া কোথায় বসবো? আরজান বলল, আমার মাথায় বস, সময় নষ্ট না করে তাড়াতাড়ি কর। অনু থতমত খেয়ে তাড়াতাড়ি আরজানের সাথে বসলো আর আহিয়া গিয়ে পেছনে বসে পড়লো। 20 মিনিট ড্রাইভিং করার পরে অনুর কলেজ চলে এলো। অনু নেমে আহিয়াকে বিদায় দিয়ে চলে গেল। আরজান বলল, সামনে এসো। আহিয়া বলল, আমি এখানেই ঠিক আছি। কিন্তু আমি ঠিক নেই। কেন? নিজেকে ড্রাইভার মনে হচ্ছে। আহিয়া হেসে ফেলল। সে হাসার সাথে সাথে তার চোখগুলো হেসে উঠল। আরজান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কতদিন পরে সে আগের আহিয়াকে দেখছে। পিচ্চি মেয়েটা যখন স্কুলে যেত, বান্ধবীদের সাথে গল্প করে হেসে কুটি কুটি হতো। আরজান দূর থেকেই সে হাসি দেখত লুকিয়ে। তার চোখ যেন জুড়িয়ে গেল। সে ভাবতো একটা মেয়ে এত সুন্দর করে কিভাবে হাসতে পারে। কই, সে তো অনেক মেয়ে দেখেছে তার লাইফে, এত সুন্দর করে হাসতে তো কাউকেই কোনোদিন দেখেনি। নাকি তার কাছে এত সুন্দর লাগছে? সে যখন তাকিয়ে থাকতো, তার বন্ধুরা তাকে বলতো সে এই পিচ্চি মেয়ের প্রেমে একদম ডুবে গেছে। আসলে কি সে ডুবে গেছিল? হয়তো তাই, না হলে আজও কেন উঠতে পারল না? তার ভাবনার মাঝে আহিয়া বলল, তাড়াতাড়ি চলুন, আমার লেট হয়ে যাবে। আরজান হু বলে গাড়ি চালাতে শুরু করলো। কেউ কোনো কথা বলছে না। আরজানই বলল, তোমার কলেজে কোনো বন্ধু নেই? আহিয়া বলল, আছে তো, ছেলে নাকি মেয়ে? ছেলে মেয়ে দুইটাই আছে। আরজান আস্তে করে ওহ বলল, তারপর কিছু একটা ভেবে বলল, ছেলে বন্ধু দেখতে কেমন? আহিয়া বলল, কেমন আবার? ভালোই তো, সুন্দর, হ্যান্ডসাম। আরজান বলল, বয়স কত তার? ওই তো সাহিল আমার থেকে 3 বছরের বড়, আর সামি 2 বছরের। আরজান দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলে বন্ধুর সাথে কম মিশবে, বেশি কথা বলার দরকার নেই তাদের সাথে। কিন্তু ওরা আমার খুব ভালো বন্ধু, আমরা স্কুল থেকে একসাথে পড়ি। তো মানে আমি ওদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। আমি সম্পর্ক নষ্ট করতে বলি নাই, কম কথা বলতে বলেছি। কম কথা বলা মানে ইগনোর? আমি কম কথা বললে ওরা বুঝবে আমি তাদের ইগনোর করছি, তখন ওরাই আমার সাথে যোগাযোগ করবে না। তাতে কি খুব ক্ষতি হবে? হ্যাঁ হবে, ওরা আমার ছোটবেলার বন্ধু। ওরা কথা বলা বন্ধ করে দিলে আমার অনেক কষ্ট হবে।
আমি সারা জীবন ওদের সাথে সম্পর্ক রাখতে চাই, বুড়ো বয়সেও যেন আমি ওদের পাশে পাই। আরজান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই রইল। মনে মনে রাগে ফেটে পড়লেও মুখে প্রকাশ করল না। মুখটা এমন যেন সবই স্বাভাবিক। হাত দিয়ে স্টিয়ারিং কয়েকটা আঘাত করলো আস্তে। আহিয়া তাকালেও বুঝতে পারল না যে আরজান রাগ করে আছে। গাড়ি চলছে কিছু সময়ের মধ্যে আহিয়ার ভার্সিটি চলে এলো। আহিয়া নামতে নিলেই আরজান তার হাত ধরে ফেললো আর বলল, বাড়ি থেকে গাড়ি এসে চলে যাও, বাইরে ঘোরাঘুরি করো না। আহিয়া মাথা নেড়ে নেমে পড়ল। তার শরীর কাঁপছে। আরজান তার হাত ধরাতে বাইরে বের হয়ে কোনো দিক না তাকিয়ে ভেতরে চলে গেল। আরজান এবার সিটে কয়েকটা ঘুষি মারল। তার রাগ হচ্ছে প্রচুর। ছেলেদের সাথে তার বউ মিশবে এটা সে মানতে পারছে না। আহিয়া শুধু তার, অন্য কারোর সাথে কথা বলতে দেখলে তার শরীরে জ্বলে যায়। সে গাড়ি ঘুরিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। আহিয়া কলেজে ঢুকেই তার বন্ধু বান্ধবীগুলো ঘিরে ধরল। রুহি বলল, কি রে, এতদিন পরে আসার সময় হলো তোর? আহিয়া বলল, তোরা তো জানিস আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা। সে তো জানি, আল্লাহর ইচ্ছেতে হয়েছে সব, মন খারাপ করিস না। কিন্তু তোকে নামিয়ে দিয়ে গেল কে? ড্রাইভার তো মনে হলো না। হ্যান্ডসাম, সুন্দর। কে রে, কাজিন নাকি? আহিয়া লজ্জা পেল। কি বলবে এবার? কিন্তু না বললেও তো হবে না। একদিন না একদিন তারা তো জানতেই পারবে, তখন সবাই মন খারাপ করবে। সে আর কিছু লুকালো না, সব ঘটনা এক এক করে খুলে বলল সবাইকে। সব শুনে সাহিল বলল, কি বলিস, এই কদিনে এত কিছু ঘটে গেল, আমাদের কিছু জানালি না? এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, সময়ই পাইনি আমি। জীবনের গতি কোন দিকে যাচ্ছে আমি না কিছুই বুঝতে পারছি না। যেদিকে আমাকে নিয়ে যাচ্ছে আমিও সেই দিকেই যাচ্ছি, এর বাইরে আর কিছুই না। রুহি বলল, আচ্ছা আচ্ছা, যা হওয়ার হয়েছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সে নিশ্চয়ই ভালো কিছু হবে ভেবেই করেছে, তাই না? আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। সে জানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই তার কোনো অভিযোগ নাই কারোর প্রতি। সবকিছু সে স্বাভাবিক মনে করে মেনে নিচ্ছে, যদিও তার সময় লাগবে সবকিছু মানতে, তবুও সে মানিয়ে নিবে আস্তে আস্তে। আহিয়া বলল, বাদ দে তো এইসব, চল ক্লাসে যাই। সবাই চলে গেল ক্লাসে। বিকেলে বাড়ি এসে আহিয়া দেখলো তার ফুপি শাশুড়ি নীলিমা বেগম এসেছে, তার সাথে ফুপাতো বোন সুপ্তি এবং ফুপাতো ভাই শুভ্র। ওদের দেখে আহিয়ার মন খুশিতে নেচে উঠল। ও তাড়াতাড়ি এসে ফুপিকে বলল, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন আপনি? নীলিমা বেগম আহিয়াকে দেখে বললেন, ওয়ালাইকুম আসসালাম আম্মু, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সুপ্তি আপু, শুভ্র ভাইয়া, আপনারা কেমন আছেন? ওরা দুজনেই মাথা নেড়ে বুঝালো তারা ভালো আছে। আহিয়া তাদের থেকে বিদায় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। নীলিমা বেগম তাকিয়ে রইল তার যাওয়ার পানে। শায়লা বেগমকে জিজ্ঞেস করলো, ভাবি, আহিয়া আগে থেকে একটু স্বাভাবিক হয়েছে, তাই না? শায়লা বেগম বলল, মেয়েটাকে এই অবস্থায় সহ্য হচ্ছিল না নীলু, কেমন যেন হয়ে গেছিল মেয়েটা। আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছে। ভাবি, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। তোমাকে কিন্তু আবদারটা রাখতে হবে। কি আবদার নীলু? ডিনার টেবিলে যখন সবাই থাকবে তখন বলবো ভাবি, কথাটা সবার সম্মতির প্রয়োজন। শায়লা বেগম ভাবলো কি এমন আবদার যে সবাই সামনেই বলতে হবে। এখন বললে কি হবে? তার মাথায় নানান চিন্তা ঘুরতে লাগলো। তার ননদ আবার অন্যায় কোনো আবদার নিয়ে হাজির হয়নি তো? সে যা ভাবছে তাই না তো? এরকম হলে তো না, সে আর ভাবতে পারছে না। আরজান তো এখনো আসলো না, কখন আসবে কে জানে। আহিয়া ফ্রেশ হয়ে নিচে নামলো। দুপুরে ক্যান্টিনে হালকা কিছু খেয়েছে, এখন বড্ড ক্ষুধা লেগেছে। তার তাড়াতাড়ি ডাইনিং টেবিলে বসে বলল, ছোট মা কিছু খেতে দাও, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আয়েশা বেগম তাড়াতাড়ি করে খাবার দিল। তাকে বলল, এই সারাদিন না খেয়ে মুখটা কেমন শুকিয়ে গিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে মা। আহিয়া মাথা নেড়ে খেতে লাগলো। খাওয়া শেষে সোফায় সুপ্তির পাশে বসে পড়ল। সুপ্তি ফোন চালাচ্ছিল। আহিয়াকে বসতে দেখে সে ফোন রেখে তার দিকে ঘুরে বসে পড়ল। কেমন আছো আহিয়া?
ভালো আপু, তুমি তো এখন আসোই না আমাদের বাড়িতে। কত দিন তোমার সাথে দেখা হয় না। আমি একটু ব্যস্ত ছিলাম আহিয়া, ফাইনাল এক্সাম ছিল, তাই ব্যস্ততায় খবর নেওয়া হয়ে ওঠেনি। তোমার দিন এখন কেমন চলছে? পড়াশুনো ঠিক মতো করছো তো? জি আপু, আজ থেকে ভার্সিটিতে যাওয়া শুরু করলাম আবার। দোয়া করো আপু, যেন সব যেন ভালো থাকে। সুপ্তি বলল। সব ভালো হবে ইনশাল্লাহ। শুভ্র এতক্ষণ আহিয়ার দিকে তাকিয়েছিল। আহিয়া তাকাতে সে চোখ নামিয়ে নিল। আহিয়া বলল, ভাইয়া তো আমাকে ভুলেই গেছেন একদম। একটা কথাও বলছেন না, নাকি আমার উপর রাগ করেছেন? শুভ্র এবার মুখ খুলল। তোমার মতো মিষ্টি মেয়ের উপর কি রাগ করে থাকা যায়? তোমার দিকে তাকালেই তো সব রাগ পানি হয়ে যাবে। আহিয়া মিষ্টি করে হাসলো। এমন সময় বাড়িতে অনু ঢুকলো। শুভ্রকে সোফায় বসে থাকতে দেখে তার বুকের মধ্যে ধুক করে উঠল। সে কি ভুল দেখছে, নাকি তার শুভ্র ভাই সত্যি এসেছে, নাকি তার মনের ভুল? এই মানুষটাকে তো সে ক্লাস 8 থেকে পছন্দ করে। আস্তে আস্তে যে কবে এটা ভালোবাসার রূপ নিল সে সেটা বুঝতেই পারল না। শুভ্রকে দেখলে তার বুক ধুরু ধুরু করে, সব কথা যেন হারিয়ে যায়। মেহয় যেন সারাদিন তার দিকে তাকিয়ে থাকতে পারলেই তার মনে শান্তি আসবে। এমন দম বন্ধ লাগে কেন? সে কি অক্সিজেনের অভাবে মরে যাবে নাকি? এসব ভাবতে ভাবতে সে এগুতে লাগলো। শুভ্রর সামনে আসতে সে প্রশ্ন করলো, আরে গাধি, এতক্ষণে আসার সময় হলো? কোনো বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করছিলে নাকি? অনুর রাগ হলো। সে কি প্রেম করে বেড়ায় নাকি যে সে ডেটিং করবে? সে রাগী গলায় বলল, ফালতু কথা বলবেন না, আমি প্রেম টেম করি না। তাই নাকি? কিন্তু তোর চোখ তো বলছে তুই কাউকে গভীরভাবে ভালোবাসিস। অনু থতমত খেলো। আজব তো, তার চোখে কি লেখা আছে নাকি সে কাকে ভালোবাসে? যত সব ফালতু কথা। সে শুভ্রকে আর কিছু না বলে সুপ্তির সাথে দুই একটা কথা বলে উপরে চলে গেল। রাতে খাবার সময় নীলিমা বেগম উসখুস শুরু করে দিল। সে কথাটা কিভাবে বলবে বা তার ভাবিরা কিভাবে নিবে কথাটা সে বুঝতে পারছে না। পেটের মধ্যে কথাটা গুড়গুড় করছে, মুখ দিয়ে বের হচ্ছে না। সেটা দেখা শায়লা বেগম বলল, নীলু, তুমি না কি যেন বলতে চাচ্ছিলে? হ্যাঁ ভাবি, আসলে কিভাবে যে বলি বুঝতে পারছি না। তোমরা আসলে কিভাবে নেবে কথাটা? আজমল চৌধুরী বললেন, যা বলবি বলে ফেল, পেটের মধ্যে কথা দিয়ে বসে থাকার চাইতে বলে ফেলাই বেটার হবে। নীলিমা বেগম সাহস নিয়ে বললে ফেললেন, আহিয়াকে আমি শুভ্রর জন্য চাইতে এসেছি ভাইজান। ব্যাস, মনে হলো যেন একটা বোমা ফাটলো ডাইনিং টেবিলে। আহিয়ার গলায় খাবার আটকে গেল। অনু স্তব্ধ হয়ে গেল। সে যেন প্রতিক্রিয়া দিতে ভুলে গেল। অভ্রত চোখ বড়সড় হয়ে গেল যেন দরজার দিকে তাকাতেই। শায়লা বেগম আহিয়াকে পানি খাইয়ে দিল। এবার কিছুটা ঠিক হলো। সে কিন্তু কোনো কথা বলল না। এবার শায়লা বেগম দরজার দিকে তাকাতেই আটকে উঠল। তার ছেলের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। যতই সে স্ত্রী না মানুক, তবুও নিজের বউকে অন্য কেউ বিয়ে করবে ভাবতে তার তো রাগ লাগতেই পারে। এইসব ভেবে শায়লা বেগম দরজার দিকে এগিয়ে যেতে নিল। তার আগে আরজান গটগট পায়ে হেঁটে এসে আহিয়াকে বলল, আহি, রুমে এসো। আহিয়া ভয় পেল। তার কণ্ঠ শুনে যে কেউ বলতে পারবে যে সে ভয়ঙ্করভাবে রেগে আছে। আহিয়া কি কিছু করেছে নাকি সে কি তার উপর রেগে আছে? কিন্তু সে তো কিছুই করেনি। কলেজ থেকে বাইরেও বের হয়নি। যেমন বলেছে তেমন কলেজ শেষ করে বাড়ি চলে এসেছে। তাহলে সে কি ভুল করলো? ভাবনার মাঝেই আবার শুনতে পেল, কথা কেন যায় না? ফাস্ট। আহিয়া উঠে চলে যেতেই নীলিমা বেগম বলল, আরজান হঠাৎ আহিয়াকে তার রুমে ডাকলো কেন ভাবি? স্বামী তো বউকেই ডাকবে, তাই না নীলু? মানে? আরজানের সাথে আহিয়ার বিয়ে দিয়েছি কয়েকদিন আগে। ওরা এখন স্বামী স্ত্রী। আরজান রেগে আগুন হয়ে রুমে ঢুকলো। আহিয়াও পিছন পিছন রুমে আসলো। আহিয়া আসতেই ঠাস করে দরজা আটকে দিল আরজান। দরজা আটকানোর শব্দে কেঁপে উঠল আহিয়া। নিচ থেকেও সবাই দাঁড়িয়ে পড়ল দরজা আটকানোর শব্দে। সবাই বুঝলো আরজান ভীষণ রেগে আছে। আরজানের রাগ কতটা ভয়ঙ্কর তা বাড়ির সবাই জানে।
এতদিন বাড়ির বাইরে থাকার কারণে তার রাগ দেখাতে হয়নি কারো। আজ আবার এতদিন পরে এত রেগে গেছে, মানে ভয়ঙ্কর কিছু ঘটবে। শায়লা বেগম ভয় পেয়ে বলল, ছেলেটা বুঝি নীলুর কথা শুনে ফেলেছে, তাই এত রেগে গেছে। নীলিমা বেগম বলল, আমি তো জানতাম না ভাবি আরজানের সাথে আহিয়ার বিয়ে হয়েছে, তাহলে এই কথা কখনো বলতাম না। তোমাকে আমি তখন জিজ্ঞেস করেছিলাম কি আবদার, তখন যদি আমাকে বলতে তাহলে এত কিছু হতোই না। নীলিমা বেগম লজ্জায় মাথা নিচু করে নিল। না জেনে বুঝে এমন কথা বলা তার মোটেও উচিত হয়নি। সে জানে তার ভাইয়ের ছেলেটা ভীষণ রাগী, এমনিতে সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে কন্ট্রোল করা ভীষণ কঠিন হয়ে যায়। এত কিছুর মাঝে শুভ্র মাথা নিচু করে রেখেছে। আরজানের সামনে সে কিভাবে যাবে? আর তার তো আহিয়াকে পছন্দ ছিল, আহির তো বেঁচে নেই, তাই সে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছিল। পরিস্থিতি এমন হবে জানলে মাকে দিয়ে কিছুতেই এসব বলাতো না। এখন এসব ভেবে তার লজ্জায় মাটির নিচে মিশে যেতে ইচ্ছে করছে। সে তো আরজানের খুব ভালো বন্ধু ছিল, এই ঘটনার পরে আরজান তো তাকে আর বিশ্বাসই করবে না। না না, সে আরজানের সাথে কথা বলবে, না জেনে ভুল করার জন্য ক্ষমাও চাইবে। এদিকে আহিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। আরজানের এত রাগের কারণ কি সে সেটাই বুঝতে চাচ্ছে। মাত্রই তো মিটিং থেকে আসলো, এর মাঝে আবার কি হলো? নাকি সে ফুপির কথাগুলো শুনে নিয়েছে? না না, কী সব ভাবছে সে? এত লজ্জায় সে কখনো পড়েনি। শ্বশুর শাশুড়ির সামনে এই পুত্রবধূকে বিয়ের প্রস্তাব, এমন পরিস্থিতিতে কেউ কি কোনোদিন পড়েছে ভেবে পেল না আহিয়া। তার ভাবনার মাঝে কিছু ভাঙার শব্দে হুঁশ ফিরে তার। ড্রেসিং টেবিলের সব জিনিস ফেলে দিয়েছে আরজান। সে হতভম্ব, তার সব জিনিস এভাবে ভেঙে দিল এত রাগ। সে অবশ্য শুনেছিল আহিরের কাছে তার ভাইয়ের প্রচুর রাগ। রাগের সময় মাথা কাজ করে না তার, তাকে কন্ট্রোল করতে সবার অনেক হিমশিম খেতে হয়। আহিয়া কাঁপা কাঁপা গলায় বলতে চাইল, আপনি এত রেগে আছেন কেন? আরজান এবার আগুন চোখে তার দিকে তাকালো। সে তাকাতেই আহিয়া অনেক ভয় পেয়ে গেল। তার চোখ দিয়ে মনে হয় আগুনে ফুলকি বের হচ্ছে। এত লাল কারো চোখ হয়, সে ভীষণ ভয় পাচ্ছে। এই রুমে আর থাকবে না। কখন আবার তাকে 2-4টা লাগিয়ে দেয় বলা যায় না। রাগ যখন হয়েছে দিতেও পারে 2-4 ঘা। এমন মানুষের হাতে একটা থাপ্পড় খেলেই সে ইন্নালিল্লাহ। এসব ভাবতে সে গুটি গুটি পায়ে পালাতে চাইল। আরজান বুঝতে পারল তার পরিকল্পনা। সে যে এখন পালাবে সেটা আরজান ধরে ফেলল। যেই না এক পা ফেলতে যাবে, যাতে অমনি খপ করে হাত ধরে টান দিয়ে তার সামনে নিয়ে আসে। এবার তো মেয়েটা ভয়ে শেষ। কি করবে এখন? তাকে রাগের চোটে মেরে গ করে দিবে না তো? ওরে বাবা, এসব ভাবতেই তার মনে হলো তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আরজান যথাসম্ভব চেষ্টা করছে রাগ কন্ট্রোল করার, কিন্তু পারছে না। কি করবে এবার? দৃষ্টি ফেললো আহিয়ার মুখপানে। মেয়েটার শরীর কাঁপছে, তার সাথে কাঁপছে তার ঠোঁট। আরজানের সেই দিকে তাকিয়ে ঘোর লেগে গেল। তাকে তো আহিয়ার ঠোঁট দুটো টানছে। সে একটু ছুঁয়ে দিলে কি আহিয়া খুব রাগ করবে? সে কোনো রকমে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলল, আহি, হুম। I want to kiss you deeply. আহিয়ার শরীর থরথর করে কেঁপে উঠল। সে ভুল শুনেছে মনে হয়, না হলে এসব উল্টাপাল্টা কথা তার কানে আসছে কেন? ছি ছি ছি, তার কান কি পচে গেল নাকি? বোকার মতো তাকিয়ে রইল আরজানের দিকে। মুখ খুলে কিছু বলবে তার আগেই ঝড়ের গতিতে কেউ তার ঠোঁট আঁকড়ে ধরল। শুধু ধরেই থেমে থাকলো না, গভীরভাবে কিস করতে লাগলো। আহিয়া যেন পাথর হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না একদম। এত শখ খেলো, একদমই বেচারার বদ হজম হয়ে গেল। আরজানের হুঁশ নেই, সে গভীরভাবে স্পর্শ দিতে লাগলো আহিয়ার ঠোঁটে। জীবনের প্রথম কোনো নারীর স্পর্শ তার শরীর নাড়িয়ে দিল। নিজেকে শান্ত করতে গিয়ে আরো বেশি অশান্ত হয়ে উঠল অবাধ চাওয়া গুলো আজ আর বাদ মানতে চাচ্ছে না। উম্মাদের মতো হয়ে উঠছে সে। তার হাত চলে গেল আহিয়ার জামার ভেতরে। কোমর পেট থেকে আস্তে আস্তে উপরে উঠতে লাগলো হাতের বিচরণ। আহিয়া যেন এবার দম নিতে ভুলে গেল। এত অবাধ্য আচরণ করছে আরজান,
সে থামাতেই পারছে না, দুই হাত দিয়ে তাকে বাধা দিতে চাচ্ছে, কিন্তু এতে যেন আরজান আরো বেশি করে তাকে কাছে টেনে নিচ্ছে। আহিয়া বুঝতে পারছে আরজান হুঁশে নেই, না হলে এমন কিছুতেই করতো না, কিন্তু তাকে থামাবে কিভাবে? ভয়ে তার হাত পা অসাড় হয়ে আসছে, শরীর কোনো শক্তি পাচ্ছে না। আর আরজান এবার ঠোঁট ছেড়ে গলায় মুখ নামিয়ে আনতো। আহিয়া ছাড়া পেয়ে ঘন ঘন দম ফেলতে লাগলো, আর একটু হলেই সে মরেই যেত। আরজান এবার আরো বিপজ্জনক কাজ করে ফেললো, গলা থেকে ওড়না খুলে ফেলে দিল, সাথে সাথে বুকে মুখ ডুবিয়ে দিল। ব্যাস, আহিয়া এবার ভয়ে ঝরঝর করে কেঁদে দিল। আহিয়ার কান্নার শব্দে আরজানের হুঁশ আসে সে কি করছে ভাবতেই তড়িৎ গতিতে সরে দাঁড়ালো। আহিয়া কাছে, তার বুকে ওড়না নেই, ঠোঁটগুলো ফুলে আছে, দুই এক জায়গা একটু কেটেও গেছে। সে কয়েকটা ঢোক গিলল, এটা কি করে ফেলেছে সে ভাবতেই দেওয়ালের জোরে ঘুষি মারল। আহিয়া তাকালো সেদিকে, হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। সে এবার জোরে কেঁদে দিল। আরজান তার কাছে গিয়ে বলল, সরি প্লিজ, আমি এমনটা করতে চাইনি, প্লিজ মাফ করে দাও, রাগের মধ্যে করে ফেলছি এসব, প্লিজ কান্না করো না। আহিয়া ফুপিয়ে যাচ্ছে, সে কিছুতেই কান্না থামাতে পারছে না, কান্নার ফলে তার শরীর কাঁপছে। আরজান তাকালো সেদিক, কেমন নেশা লাগছে, তার মনে হচ্ছে তার মাঝে ডুবে যেতে। এত মায়াবী স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, কান্নার জন্য চোখগুলো ফুলে গেলে তাতে সৌন্দর্যে কমার বদলে আরও যেন বৃদ্ধি পেয়েছে। আরজান চোখ নামিয়ে নিল, শান্ত গলায় বলল, চলে যাই এখান থেকে। আহিয়া আরো ভয় পেল, তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। শাশুড়ি মা জানলে তো ভীষণ কষ্ট পাবে। যা ঘটেছে এতে তার কি ভুল? সে কি শুভ্র ভাইকে বলেছে তাকে বিয়ের প্রস্তাব দিতে? কার উপর রাগ দেখানোর কি আছে? আহিয়া বলার চেষ্টা করলো, আমি কি করেছি? আমার কি ভুল এতে? তুমি ভুল করনি, কিন্তু আর 1 মিনিট যদি তুমি এখানে থাকো আমি বড় ভুল করে ফেলবো, ভয়ঙ্কর ভুল। তখন কিন্তু কেঁদেও কুল পাবে না তুমি। আহিয়া সহসা প্রশ্ন করে বসলো, কি ভুল? ভুল কি করে দেখাবো নাকি? তুমি চাইলে একবার না বারবার ভুল করতে পারি। আহিয়া এবার এতক্ষণ পরে তাকালো আরজানের পানে। সে এত সময় মাথা নিচু করেই কথা বলতেছিল, এবার তাকাতেই তার শরীর কেঁপে উঠল। এই চোখের ভাষা বুঝতে তার একটু সময় লাগলো না। সে তড়িঘড়ি করে ওড়না গায়ে জড়িয়ে দিল এক দৌড়। সে যেতেই আরজান একটা বাঁকা হাসি দিল, বিড়বিড় করে বলল, তুমি ফেসে গেছো জান, ভয়ঙ্কর ভাবে ফেসে গেছো। আমার থেকে এবার আর পালানোর ক্ষমতা নেই তোমার। তোমার ছায়া হয়ে তোমার পাশে সারাক্ষণ থাকবো, পালাতে চাইলেও পারবে না তুমি। বাঁকা হেসে কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আহিয়া এক দৌড়ে তার আগের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মনে হচ্ছে বাঘের সামনে থেকে পালিয়ে এসেছে সে। বাঘই তো আরজানকে তখন তো হিংস্রই মনে হচ্ছিল তার কাছে। রেগে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, ছি ছি ছি। এবার তার সামনে আর আহিয়া কিছুতেই পড়বে না, না হলে লজ্জায় সে মরেই যাবে। এসব ভাবতে সে আয়নার সামনে দাঁড়ালো। ঠোঁটের দিকে তাকাতেই তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। রেগে হুঁশ জ্ঞান হারিয়ে তার ঠোঁট দুটো তো অর্ধেক খেয়ে ফেলেছে। এবার সে বাইরে যাবে কিভাবে? সে দেখবে, সেই বুঝে যাবে তার ঠোঁটের ওপর যে কত বড় ঝড় বয়ে গেছে, তার চোখের পানি শুকিয়ে মুখের দাগ হয়ে গেছে। না না, সে আর এই অসভ্য লোকটার সামনে কিছুতেই যাবে না। সে মনে মনে বিড়বিড় করলো, রাগ হয়েছে ভালো কথা, অন্য কিছুর উপর দেখান না। আমার ছোটে কি দোষ? একদম টানা টানা বানিয়ে দিল, খবিস লোক কোথাকার। এতদিন তো ভালো মনে করেছিলাম, এখন দেখছি বজ্জাতের হাড্ডি। বিদেশে থেকেছে, আল্লাহ জানে কত মেয়ের সাথে কি করেছে। ছি ছি ছি। শেষ পর্যন্ত শাশুড়ি মা আমার কপালে এই অশুভ লোকটাকে জুটালো। এত মানুষের ছোঁয়া ঠোঁট আমার স্পর্শ করেছে ভেবেই তো আমার বমি পাচ্ছে। আহিয়া ওয়াক করতে করতে ওয়াশরুমে চলে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। নীলিমা বেগমরা কিছু সময় আগেই চলে গেছে। সে লজ্জায় আরজানের সামনে যেতে চাচ্ছিল না, বলেছে কিছুদিন পরে আসবে। সে তখন থেকে ঘরে দরজা দিছে আর বের হওয়ার নামই নেই। তার মা তাকে এত ডাকাডাকি করলো, সে মাথা ব্যথা বলে ঘর থেকে আর বেরই হলো না। ময়না এক ফাঁকে গিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে এসেছে।
আহিয়ার একবারের জন্য মুখ হয়নি। আরজানের নিজের ওপরে ভীষণ রাগ লাগছে। সে কেন রাগটা আহিয়ার উপর দেখালো? অন্য ভাবেও তো রাগ প্রকাশ করতে পারত। ঘরে 2-4টা জিনিস ভাঙলেই রাগ কমে যেত। আহিয়া কি তার সামনে আর আসবে? এক ঘরে যদি না থাকতে চাই, না না, সে এটা কিছুতেই হতে দিবে না। আহিয়াকে তার সাথেই থাকতে হবে, মগের মুল্লুক নিয়ে। সে তার বিয়ে করা বউ, 2-4টা চুমু সে খেতেই পারে। এর থেকে গভীর কিছু সে করতে পারে যদি ইচ্ছে করে। সামান্য একটা কিস করায় এত রিয়াক্ট করার কি আছে? এসব ভেবে পা বাড়ালো আহিয়ার রুমের দিকে। রুমে আসতেই দেখতে পেল আহিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চুলগুলো বাতাসে উঠছে। সে আবার ঘরের মধ্যে চলে যেতে লাগলো। সম্মোহনী হয়ে পা বাড়ালো আহিয়ার দিকে। ওর কাছে আসতেই পেছন থেকে আহিয়ার চুলে মুখ ডুবিয়ে দিল। ব্যস্ত এক সময় ধরে আহিয়া নিজেকে যতটা শান্ত করেছিল, আরজানের আগমনে সব তছনছ হয়ে গেল। তার শরীর আবার কেঁপে উঠল। আরজান চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো, নিঃশব্দ কণ্ঠে বলতে লাগলো, তুমি চুল খোলো টাকা কেন জান? তুমি জানো না তোমার চুল যদি একবার কেউ দেখে তাহলে সে প্রেমে পড়ে যাবে? আমি তো নিজে কন্ট্রোল হারিয়ে ফেলছি বারবার। অন্য কেউ যদি আসক্ত হয় তখন কি করবে বলো তো? আহিয়া কি বলবে? সে তো স্ট্যাচু হয়ে গেছে, গলা দিয়ে কথাই বের হচ্ছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলল, একটু সরে দাঁড়ান প্লিজ। আরজানের এবার হুঁশ আসলো। আবার একই ভুল। এই মেয়ে সামনে থাকলে তো কোনো দিকে জ্ঞান থাকেই না তার। কি করতে এলো আর কি করে ফেললো? নিজেকে মনে মনে 100টা খানি গালি দিল। আহিয়াকে কিছু বুঝতে না দিয়ে বলল, রুমে চলো। আহিয়া বলল, আমি আজ এখানে থাকবো। কেন? এমনি। আরজান তাকালো আহিয়ার দিকে। মেয়েটা অনেক কেঁদেছে, বুঝতে পারছে সে। এখানে রাখলে নিশ্চয়ই সারা রাত কেঁদে ভাসাবে। না না না, সে এটা কিছুতেই হতে দিবে না। সে বলল, না, এখানে থাকা যাবে না, রুমে চলো প্লিজ। নো মোর ওয়ার্ডস। আগে ডিনার করবে, এসো, তারপর রুমে যাবে আমার সাথে। এই বলে গটগট পায়ে চলে গেল। আহিয়ার শরীর এখনো কাঁপছে। সে কোনো রকম নিজেকে ধাতস্থ করে মনে মনে গালি দিতে দিতে তার পিছনে গেল। তখন কারোর খাওয়া হয়নি, তাই এখন সবাই খেতে বসেছে। কিন্তু অনুকে ডেকে কেউ আনতেই পারেনি। সে তার মাথা ব্যথার দোহাই দিয়ে আসেনি। খাবার টেবিলে কেউ কোনো কথাই বলছে না, ভাবছে কি থেকে কি বলবে, আবার আরজান রেগে যাবে, তাই সবাই চুপ করে আছে। আরজানই প্রথম বলল, ফুপিরা কোথায় দেখছি না? শায়লা বেগম বলল, নীলুরা চলে গেছে। আসলে না জেনে এমন একটা কথা বলে ফেলেছে, তাই লজ্জায় তোর মুখোমুখি হতে চায়নি। আরজান আর চোখে একটা তাকালো আহিয়ার পানে। সে কাঁপা কাঁপা হাতে একটু একটু করে খাচ্ছে, যেন না খেলে তাকে গুলি করে দেয়া হবে। আরজান বলে, লজ্জার কি আছে? সে তো জেনে বুঝে কিছু বলেনি, না জেনে বলছে, এতে দোষের কি আছে? আজমল চৌধুরী বিড়বিড় করে বলল, যদি দোষের কিছু না থাকে তাহলে বউকে ঝাড়লি কেন বেটা? এটা তো তোর আগেই বোঝার কথা ছিল। আরজান তীক্ষ্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকালো। তার বাবা বিড়বিড় করে কি বলছে? নিশ্চয় ভালো কিছু বলছে না। তাকে গালি দিবে নিশ্চয়। যা খুশি বলুক, তার কিছু যায় আসে না। আজমল চৌধুরী অভ্রকে বলল, হব্র কাল থেকে অফিসে যেও, আর কতদিন বাউন্ডেলের মতো ঘুরবে? অভ্র মনের সুখে খাচ্ছিল। বড় বাবার কথায় কাশি উঠে গেল। কি বলে সে আর অফিস? নো ওয়ে, এসব অফিস টফিস তার দ্বারা হবে না। লাইফ মানে এনজয়। খাবে আর ঘুরবে। অফিসে বসলে ঘুরবে কখন? না না, ঘোরাঘুরি ছাড়া সে থাকতেই পারবে না। সে বলতে চাইলো, আমি অফিসে কেন বড় বাবা? একবারে তো বেশ বিন্দাস আছি। ছেলের মুখের ভাষায় থতমত খেয়ে গেল আশরাফ চৌধুরী। তার বড় ভাইয়ের সামনে আজ পর্যন্ত সে গলা তুলে কথাই বলেনি। আর এই ছেলে কিভাবে কথা বলে? তার মানে সম্মান একেবারেই শেষ করে দিবে। সে একটা ধমক দিল, অব্র, কিভাবে কথা বলছো? ঠিক করে কথা বলো। অব্র হা হয়ে গেল। তার বাবা জীবনেও তাকে ধমক দেয় না। আজ আবার কি হলো? সে বলে,
আমি আবার কি বললাম? ধমক দিচ্ছ কেন? আরজান বলে উঠল। এত কথার কি আছে? কাল থেকে অফিসে বসবে, ব্যাস। আর কোনো কথা শুনতে চাই না। অভ্রর সব হাওয়া ফুস হয়ে গেল। আরজানের মুখে মুখে কথা বললে 2-4টা চর ফ্রিতে দিয়ে দিবে, তাই সে আর কথা বাড়ালো না, ঘাড় কাত করে সম্মতি জানালো। খাবার শেষ করে যার যার মত ঘরে চলে গেল। শায়লা বেগমও আয়েশা বেগম সবকিছু ঘুষ করছে। আয়েশা বেগম বলল, আর জান যদি এই বাদর ছেলেটাকে একটু মানুষ করতে পারে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তো একেবারে গদি যাচ্ছে। কি বলিস ছোট? অভ্র আমার লক্ষ্মী ছেলে, ভালোভাবে বললে সব করে, তুই শুধু শুধু রাগারাগি করিস। শুধু শুধু না ভাবি, বড় হয়েছি, কয়েকদিন পরে বিয়ে দিতে হবে। এই রকম বাউন্ডারির মতো ঘুরলে কেউ নিয়ে দেবে না কি? কেন দিবে না? একদম হীরের টুকরো ছেলে আমাদের, বিয়ে করতে চাইলে মেয়ের বাবারা লাইন দিবে, বুঝেছিস? দুই যা কাজ করতে করতে টুকটাক কথা বলতে লাগলো। অনু ঘরে উবুর হয়ে শুয়ে আছে, তার কিছু ভালো লাগছে না। সে শুভ্র ভাইকে এত ভালোবাসে সেটা শুভ্র ভাইয়ের চোখেই পড়ল না। মুখে ফুটে না বললেও কি ভালোবাসা হয় না? হয়তো না, তাহলে তো শুভ্র ভাই বুঝতেই পারতো। সে কেন বুঝতে পারল না? বুঝবে কিভাবে? সে তো অন্য কাউকে পছন্দ করে, তার মনে কোথাও অনুর জায়গা নাই। এসব ভেবে সে কান্না করতে লাগলো। রুমের পাশ দিয়ে অভ্র যাচ্ছিল, কান্নার শব্দে দাঁড়িয়ে পড়ল। অনু কান্না করছে, কিন্তু কেন? তার তো মাথা ব্যথা ছিল, সেটাই কি বেড়ে গেল? সে তড়িঘড়ি করে অনুকে ডাকলো। অনু, কাঁদছিস কেন তুই? মাথা কি বেশি ব্যথা করছে? দরজা খোল। অনু ঘাবড়ে গেল। অভ্র কান্নার শব্দ পেল কিভাবে? সে তো বালিশে মুখ গুজে কাঁদছে, শব্দ হওয়ার কথা না। এই লোক সব সময় ভুলভাল সময় চলে আসে। সে কান্না থামিয়ে কোনো রকমে বলল, কাছে না তো ভাইয়া, কাঁদবো কেন? তুমি ভুল শুনেছো। তার ভাঙা কষ্ট স্পষ্ট প্রমাণ করে সে এতক্ষণ কাঁদছে। সে সোজা সাপটা বলল, দরজা খোলো। কেন ভাইয়া? আমার অনেক ঘুম আসছে, আমি ঘুমাই, তোমার সাথে কাল কথা বলবো। আমি খুলতে বলছি, এত কথা বলতে হবে না বললি নাই? সে এবার কি করবে? দরজা খুললেই তো বুঝে যাবে যে সে এত সময় কান্না করছে। সে কথা কাটাতে চাইল, আমার সত্যি অনেক ঘুম আসছে, কাল কথা। কথা শেষ করার আগেই লাথির শব্দ হলো দরজায়। যা এখানে লাথি দিলে বাড়ির সব মানুষ তার রুমে চলে আসবে, তখন সবাইকে কি জবাব দিবে? এত মানুষকে কৈফিয়ত দেওয়ার থেকে একজনকে দেয়া ভালো। যাই হোক, কিছু একটা বলে কাটানো যাবে, এই ভেবে দরজার দিকে এগিয়ে এলো অনু। দরজা খুলতেই দেখলো অভ্র আগুন চোখে তার দিকে তাকিয়ে আছে। সে কয়েকটা শুকনো ঢোক গিলল। তাকে যে লবণ মরিচ ছাড়াই চিবিয়ে খাবে সে বুঝতে পারছে। তার ভাবনার মাঝেই অভ্র রুমে ঢুকে পড়ল, চারপাশে চোখ বুলালো। রুমের অবস্থা বেহাল, এমনটার কারণ খুঁজে পেল না সে। চোখগুলো ফুলে ট্যাপ ট্যাপ হয়ে গেছে। সে রসিকতা করে বলল, কিরে, স্বামী মরছে নাকি? চেহারার এমন দশা কেন? নাকি ব্রেকআপ হইছে, কোনটা? অনু ভয় পেয়ে গেল। অভ্র কি কোনোভাবে বুঝে ফেলল নাকি? না না না, সে যদি একবার বুঝে বাড়ির মাথায় করবে, সবাইকে বলে দিবে, তখন লজ্জায় মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সে বলে, না না ভাইয়া, অনেক মাথা ব্যথা করছিল, তাই রাগে এরকম করে ফেলেছি। সত্যি কি তাই, নাকি অন্য কোনো কারণে আছে? অভ্র তীক্ষ্ণ চাহনি, মনে হচ্ছে সে পুরো শরীর স্ক্যান করছে। শরীরের কোথায় কি হচ্ছে সে সবটাই বুঝতে পারছে। অনু অভ্রের দিকে তাকাতেই তার শরীর কেমন কেঁপে উঠল। এ কেমন চাহনি, তার সারা শরীরে কম্পন ধরিয়ে দিচ্ছে। সে চোখ নামিয়ে নিল। অভ্র আবার চারপাশে তাকালো, কিছু একটা গড়বড় আছে, সেটা সে ধরতে পারছে না। ঠিকই ধরে ফেলবে। তার চোখের আড়ালে কি হচ্ছে সে কিছুই খুঁজে পাচ্ছে না। বের করবে সে, ঠিকই বের করবে।
তার তীক্ষ্ণ চোখ ফাঁকি দিয়ে এত সহজ নয়। সে যা ভাবছে যদি এমনটা হয় তাহলে সে যে কি করবে নিজেও জানে না। এই জন্যই বলে কাউকে বেশি ছাড় দিতে নেই, ছাড় দিলে তো ফুরুত করে উড়ে যাবে। সে একটু এগিয়ে এলো অনুর দিকে। তাকে এগিয়ে আসতে দেখে অনু ভয় পেয়ে পিছনে পিছতে লাগলো। অভ্র হাত ধরে টান মেরে তার কাছে এনে দাঁড় করালো। অনুর হাত কাঁপছে। অভ্র অনুকে পর্যবেক্ষণ করতে লাগলো। চোখ ফুলে আছে, ফর্সা মুখ লাল হয়ে আছে, নাকটাও একদম লাল টকটকে হয়ে আছে, চোখ দুটো তীর তীর করে কাঁপছে। সে একটা আঙ্গুল দিয়ে ঠোঁট চেপে ধরলো। ব্যাস, অনুর জ্ঞান হাতে মনে হয় বেশি সময় নেই। তাড়াতাড়ি করে সরে দাঁড়ালো। অভ্রও নিজেকে সংযত করে বলল, চোখ মুখ ফুলে এত পেতনির মতো লাগছে, তোকে দেখে আবার ভয়ে কোনো কেউ অজ্ঞান না হয়ে যায়, তাড়াতাড়ি মুখ ধুয়ে আয়। অনু মনে মনে বলে, তোর কি রে বেটা, তুই যা তো এখান থেকে, তোকে দেখলে আমার হাঁটু কাঁপে। বজ্জাতের হাড্ডি কোথাকার, কথায় কথায় গার্লফ্রেন্ড পাল্টাস। আল্লাহ ভালো জানে সেঞ্চুরি করেছে নাকি এতদিনে। কি বিড়বিড় করছিস? না না কিছু না, তুমি গেলে আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আমি থাকলে কি সমস্যা? অনু থতমত খেলো। বলে কি, ওর সামনে কি ফ্রেশ হবে নাকি? কাঠ হয়ে দাঁড়িয়ে রইল যে। অভ্র সেদিকে একবার তাকিয়ে বাঁকা হাসি দিল। মনে মনে বলল, তোকে আবার আমার সামনে সব করতে হবে। সেদিন খুব বেশি দূরে নাই, তখন দেখব কিভাবে পালাস। মুখে বলল, তোকে এইভাবে দেখার আমারও শখ নাই। আমি যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে ঘুমা। ওইভাবে বলতে কি বুঝিয়েছে এ লোক? ছি ছি ছি, কি চিন্তা এ লোকের! লজ্জায় কান গরম হয়ে গেল তার। বজ্জাদের হাতটি কোথাকার, দেখলেই মনে হয় দুই চারটা লাগিয়ে দিতে। অনুর তো আফসোস হয় তার গার্লফ্রেন্ডের জন্য। বেচারিরা কেন যে যেচে পুরো বাঁশ খেতে আসে হবে। সুন্দর হ্যান্ডসাম দেখে গলে যায়, ভিতরে কি আছে সেটা দেখবি না? অনুর যদি ক্ষমতা থাকতো সে মাইকিং করে বলে দিত যাতে কেউ এর সাথে সম্পর্কে না জড়ায়। 15 দিনের বেশি একটা গার্লফ্রেন্ডও টেকে না, বজ্জাত লোক একটা। অভ্র চলে যেতেই সে দরজা আটকে রুম ঠিক করে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আহিয়া কখন থেকে হাত কচলাচ্ছে। আরজান রুমে এসে ল্যাপটপ নিয়ে বসেছে আর চোখে আহিয়াকে পর্যবেক্ষণ করছে। এই মেয়ে এমন করছে কেন? মনে চাইলো একটা রাম ধমক দিবে, কিন্তু রাগ কোনো মতে কন্ট্রোল করে বলল, কি হয়েছে? শুয়ে পড়ছো না কেন? আহিয়া কি বলবে? আজকে যা হলো তারপরে এক বিছানায় থাকতে তার ভয় লাগছে। কি যে করে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই। এতদিন যা ভেবেছে এখন তো পুরোই বিপরীত মনে হচ্ছে। সেজন্য সে ভয়ে কিছু বলতে পারছে না। আরজান রসিকতা করে বলল, তোমাকে কি ঘুম পাড়িয়ে দিতে হবে? ঘুম আসছে না? আহিয়া তড়িৎ গতিতে তাকালো তার দিকে। বলে কি এই লোক? সে কি ছোট বাচ্চা যে তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে? নাকি সব কাছে আসার বাহানা? আরজান আবার বলল, আসবো নাকি? আমি আবার খুব ভালো ঘুম পাড়াতে পারি। দেখবে ক্লান্তিতে চোখ একদম খোলাই রাখতে পারবে না। লজ্জায় কান দিয়ে ধোয়া বের হতে লাগলো আহিয়ার। এত নির্লজ্জ লোক রে বাবা! কি বলছে এসব? সে তড়িঘড়ি করে খাটের একপাশে শুয়ে কাঁথা মুড়ি দিল। এই মুখ আর তাকে দেখাতে পারবে না। আহিয়া শুয়ে পড়তেই আরজান একটা বাঁকা হাসি দিল। মনে মনে বলল, সোজা কোথায় কাজ না হলে বাঁকা কথাই বলতে হয় জান। সে আবার কাজে মন দিল। রাত 1টার দিকে আরজানের কাজ শেষ হলো। ল্যাপটপটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। এক নজর বিছানার দিকে তাকিয়ে দেখলো আহিয়া ঘুমে এসে পড়েছে। সে ঘাড় ঘুরিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেল, একটা সিগারেট ধরিয়ে ডিফানে বসলো। আহিয়ার জীবনে সে প্রথম পুরুষ হয়ে আসতে পারত, কিন্তু তা হলো কই। তবুও তার কষ্ট নেই। আহিয়াকে শেষ পর্যন্ত পেয়েছে, সেটাই তার কাছে অনেক বড় পাওয়া। ভাবতে থাকে প্রথম যেদিন আহিয়াকে দেখেছিল, পিচ্চি একটা মেয়ে রাস্তা দিয়ে হেলে দুলে এগিয়ে যাচ্ছে, দুই পাশে দুটি বিনি করা,
চোখে মোটা করে কাজল দেওয়া, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কাজল কালো চোখের হরিণী। আরজান এক ধ্যানে সেদিকে তাকিয়ে থাকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভি জিজ্ঞেস করে। অভির কথায় ধ্যান ভাঙে আরজানের। সে থতমত খেয়ে তার দিকে তাকায়। দ্য গ্রেট আরজান চৌধুরী, যে কিনা মেয়েদের আশেপাশে কোনোদিন যায় না, সে একটা পিচ্চি মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা তার কাছেই লজ্জার বিষয় লাগছে। বন্ধুরা জানলে তো এটা নিয়ে মজা উড়াবে, তাই সে আর সেসব না বলে বলল, আরে কিছু না, এমনি চলো, সবে অপেক্ষা করছে। সেদিন আরজান চলে গেলেও মেয়েটাকে মন থেকে বের করতে পারেনি। বারবার মনে পড়তে থাকে সে পিচ্চি মেয়েটাকে। চোখ বন্ধ করতেই তার কাজল কালো আঁখি চোখের সামনে ভেসে ওঠে। কি এক যন্ত্রণায় পড়ে আরজান, কিছুতেই সে ভুলতে পারে না। সে আবার সেই জায়গায় যায় মেয়েটাকে একবার দেখার জন্য। বাইক নিয়ে সোজা সেই জায়গায় দাঁড়ায়। সেদিন সেখানে দাঁড়িয়েছিল মাথায় তার কালো হেলমেট। তাকে দেখে চেনার উপায় নেই কারোর। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার সেই মেয়েটাকে দেখতে পায়। সেদিনের মতো আজকেও একই রকমভাবে আসছে। আরজানের চোখ জুড়ায় তাকে দেখে। মনে হচ্ছে যেন এই 2 দিন না দেখে তার দুনিয়ায় অন্ধকার হয়ে যাচ্ছিল। এখন সে আবার আলোর দেখা পেয়েছে। তার মনে একটা অন্য বাসনা জাগলো। আচ্ছা, যে দেখতে এতটা সুন্দর তাকে কথা বললে দেখতে কেমন লাগবে? ঠোঁটগুলো কেমন করে নাড়িয়ে কথা বলবে? কোথায় কোথায় কি ঠোঁট ভিজাবে? আরজানের মন আনচান করে উঠল। তাকে একবার হলেও এই মেয়ের সাথে কথা বলতেই হবে। সে আর কিছু ভাবলো না। এদিকে গেল মেয়েটার দিকে। যত কাছে যাচ্ছে তার বুকের মধ্যে তত ধুকপুক করছে। এমন কেন হচ্ছে? আগে তো এমন হয়নি। তার তো 2টো মেয়ে বান্ধবী আছে, তাদের সাথেও তো দিনের বেশিরভাগ সময় কাটায়। তখন এমন বুক ধুরুধুরু করে না? পিচ্ছি একটা মেয়েটা তার সামনে, কি যে সে নার্ভাস ফিল করছে নাকি? বন্ধুরা শুনলে তো হাসবে। না না, তাকে স্ট্রং হতে হবে। এসব ভাবতেই সে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? মেয়েটা চলতে চলতে থেমে গেল। তার সাথে আবার কে কথা বলে? এ আবার কেমন মানুষ? মাথায় হেলমেট দেয়া, মুখ দেখা যাচ্ছে না তো। তাকে কি ধরে নিয়ে যেতে এসেছে নাকি? পাচার করে দিবে এই লোক? সে একটু ভয় পেল। ভয়ে ভয়ে বলল, কেন? আপনাকে কেন বলবো? তার এই কাঁপা কাঁপা গলার কথায় আরজানের যে কোনো দুনিয়া থমকে গেল। কি শুনছে সে? এত সুন্দর ভয়েস! এটা কি কোনো মানুষ নাকি পরী কথা বলছে? নিজের চোখের সামনে মনে হয় একটা পিচ্চি পরী দাঁড়িয়ে আছে। আরজানের মনে হচ্ছে সারাদিন তাকে সামনে বসিয়ে রেখে কথা বলতে। সে বলল, না না, তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। বলতে কি অসুবিধা আছে তোমার? মেয়েটা মাথা নেড়ে না বুঝালো। স্কুল ড্রেস পরে কি মানুষ ঘুরতে যায়? আরজান বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার তো এই প্রশ্নটাই করা ভুল হয়েছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? মেয়েটা সহজভাবে উত্তর দিল। ক্লাস 8 ফাইনাল দিব 1 মাস পর। আরজান হা হয়ে গেল। ছি ছি, কি লজ্জার কথা! সেই কিনা শেষ পর্যন্ত একটা 8-এ পড়া মেয়েকে দেখে ফিদা হয়ে গেল। লোকে শুনলে তো তাকে ইফতিজার বলা শুরু করে দিবে। সে বলল, তুমি কি পাশের এই স্কুলটাতে পড়ো? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আরজান বলে, তোমার বাসায় কে কে আছে? মেয়েটার মুখটা কেমন মলিন হয়ে গেল। কোনো রকমে বলল, বাবা, মা, ভাই। আর কেউ নেই? না। আচ্ছা, এত কথা বললাম, তোমার নামটাই তো জানা হলো না। নাম কি তোমার? আমার নাম আহিয়া আহি। আহি? সবাই আমাকে আহিয়া বলে ডাকে। কিন্তু আমি তোমাকে আহি বলে ডাকবো, সবার থেকে আলাদা। কেন? কারণ আমি সবার থেকে আলাদা তোমার লাইফে, এরকম অন্যরকম কেউ। মেয়েটা জিজ্ঞেস করে, কে আপনি? যার কথা মনে করলে তোমার বুকে আমার মতো ধুকপুক করবে, আমি তোমার সে। মেয়েটা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল আরজানের দিকে। পিচ্চি মেয়েটা তার কথার কোনো মানে বুঝতে পারেনি সেদিন। শুধু বোকা বোকা চোখে চেয়েছিল। আরজান সেই কথা মনে হেসে ফেলল। ইস, কি সুন্দর লাগছিল সে কাজল চোখের অবুঝ তাকানো। ছোট্ট মেয়ে কিনা সে,
কথার মানে বুঝে। ভাবনা থেকে বেরিয়ে আরজান বিছানার দিকে তাকালো। আহিয়া কেমন গুটিসুটি মেরে আছে, মনে হচ্ছে ঠান্ডা লাগছে তার। সে এগিয়ে গেল বিছানায়, এক পাশে শুয়ে আহিয়াকে টেনে তার কাছে নিয়ে আসলো। বুকের সাথে মিশিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই একটা দীর্ঘশ্বাস প্রমাণ করে তার মনের মধ্যে কত কথা লুকিয়ে আছে, কিন্তু বলার মতো কোনো মানুষ নেই। সে আলতো করে এটা চুমু খেল আহিয়ার কপালে, তারপর চোখ বন্ধ করে ফেলল। সকালে মিষ্টি রোদ আর মৃদু মন্দ বাতাসে আহিয়া ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে বুঝলো সে কাউকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলতেই চোখ তার ছানা বড়া। আবার সে আরজানকে জড়িয়ে ধরেছে। এটা কিভাবে হচ্ছে? আরজান তো আর তার জায়গায় আছে, আহিয়া নিজে এসে তাকে জড়িয়ে ধরেছে। কি লজ্জার কথা! সে তাড়াতাড়ি করে উঠতে চাইলো, কিন্তু তার চুলগুলো আরজানের শরীরের নিচে পড়েছে। এইবার কি করবে সে? আরজান তো জেগে যাবে। এভাবে যদি সে দেখে আহিয়া কোথায় পালাবে। সে আস্তে আস্তে চুলগুলো টানতে লাগলো, কিন্তু চুল বেরি হচ্ছে না। সে এবার আস্তে করে বলল, একটু সরুন, আমার চুল আপনার শরীরের নিচে পড়েছে, আমি উঠবো, সরুন না। আরজানের তাতে কোনো হুঁশ নেই। সে যে ঘুমের সাগরে ডুবে আছে এমন ভাব করছে। আসলে আহিয়া যখন তার বুক থেকে মাথা উঠিয়েছে তার তখনই ঘুম ভেঙে গেছে। সে দেখতে চায় আহিয়া কি করে। আহিয়া পড়েছে বিপদে। আরজান কিছুতেই উঠছে না। সে এবার কাঁপা কাঁপা হাতটা আরজানের শরীরের উপর রাখলো, কোনো রকম ধাক্কা দিয়ে বলল, কি রে, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? সরুন না, সকাল হয়েছে, উঠবো তো আমি। আহিয়ার এমন কাঁপা হাত আরজানের শরীর কাঁপিয়ে দিল। মনের মধ্যে নিষিদ্ধ বাসনা জেগে উঠল। কি করবে এখন? এভাবে তো ছাড়তে পারবে না। তার মনে তো অনেক কিছু চলছে। এই বোকামে কি বুঝবে সেসব? আরজানের কোনো হেলদোল না দেখে আহিয়া আবার বুকে ধাক্কা দিয়ে বলল, উঠুন না, বেলা হয়ে যাচ্ছে। আহিয়া আরও কিছু বলতে চাইলো, কিন্তু আরজান তাকে বলতে না দিয়ে তাকে টান দিয়ে তার পাশে ফেলল। সে উঠে আহিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো, আহিয়া বাধা দিতে পারল না। আরজান তার গলায় ছোট ছোট চুমু খেতে লাগলো। আহিয়া যেন এবার শেষ। এবার কি করবে? এই লোক তো ঘুমের ঘোরে আহিয়াকে তার প্রেমিকা ভেবে বসেছে। এখন সে কি করবে? আহিয়ার শরীর ঠোঁট কাঁপছে। সে আরজানকে সরাতে চাইলো, কোনো রকমে বলল, আমি সিয়াপু না, আপনি ভুল করছেন। আরজানের ব্রু কুঁচকে গেল। সিয়ার কথা বলল কেন? এই মেয়ে, সে কি সিয়াকে তার প্রেমিকা ভাবছে নাকি? ও গড, এই মেয়ে এত বেশি বুঝে কেন? যাও বুঝে তাও ভুলভাল বুঝে। কবে যে একটু বুদ্ধি হবে গবেট কোথাকার। আরজানের এবার রাগ হলো। সে তো সরলই না, বরং আরো গভীর হতে লাগলো। এই মেয়েকে বুঝাবে ভুলভাল বুঝার শাস্তি। আরজানের চুমুগুলো এবার ডিপলি হতে লাগলো। সে গভীরভাবে চুমু খাচ্ছে আহিয়ার গলার আশেপাশে। আহিয়া ছটফট শুরু করলো। তার এখান থেকে বের হতে হবে, না হলে এই লোকটাকে প্রেমিকা ভেবে বাসর সেরে ফেলবে। ইস, সে আবার লজ্জা পেল। বাসর শব্দটা আসতেই সে আবার বলার চেষ্টা করলো, আমি সত্যি সিয়াপু না, বিশ্বাস না হলে চোখ খুলে দেখুন না। এই মেয়েটাকে শান্ত থাকতে দিবে না, উল্টাপাল্টা কথা বলে রাগ বাড়িয়ে দিবে। এবার সে চুমুর বদলে গলায় ছোট ছোট কামড় দিতে লাগলো। আহিয়া যেন এবার শেষ। এমন আহ্বান মানে আহিয়া বুঝে। আরজান তাকে কাছে পেতে চাচ্ছে, সো বুঝতে পারছে। তার গলা শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেল। কাঁপা কাঁপা হাতে ধাক্কাতে লাগলো, কিন্তু আরজানকে এক বিন্দু পরিমাণও সরাতে পারল না। আরজান প্রথমে ইচ্ছে করে এমন জ্বালাতে চাইলেও এবার যেন সে নিজেই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সে এবার সত্যি আহিয়াকে কাছে পেতে চাচ্ছে। কেমন যেন নেশা লেগে যাচ্ছে তার। সে উন্মাদের মতোই আহিয়ার দিকে তাকালো। তার তাকানো তো আহিয়ার শরীর ঝংকার দিয়ে উঠল। আহিয়া এই চোখে শুধু কামনা দেখতে পাচ্ছে, অন্য সময়ের মতো লাগছে না। মনে হচ্ছে আরজান নেশা করে এসেছে। আহিয়া কি করবে? তার শরীর ভয়ে জমতে শুরু করলো। বারবার ঢুক গিলছে সে। কিভাবে থামাবে সে আরজানকে? তার তো সময় প্রয়োজন। এত তাড়াতাড়ি সে এসব মানতে পারবে না কিছুতেই। তাকে স্টেপ নিতে হবে, আরজানকে থামাতে হবে। এখন বাধা না দিলে সে কিছুতেই তাকে থামাতে পারবে না। তার ভাবনার মাঝেই আরজান তাকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল।
শেষ, সব আশা এবার শেষ। আহিয়ার ভয়ে কান্না পাচ্ছে। আরজান তার ঠোঁটে ডিপলি কিস করছে, যেন সব ভালোবাসা ঢেলে দিচ্ছে। এমনভাবে কিস করছে যেন আহিয়া ব্যথা না পায়। তার একটা হাত আহিয়ার শরীরে বিচরণ করছে। আহিয়ার শরীর কাঁপে। এমন অবাধ ছোঁয়া সে নিতে পারছে না। আরজান ঠোঁট ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। গলায় বুকে চুমু খাচ্ছে। আরও নিচে নেমে গেল সে। আহিয়ার গলা শুকিয়ে মরুভূমি হতে লাগলো। আরজান আহিয়ার জামা সরিয়ে নাভিতে ডিপলি কিস করে বসে। এবার আহিয়ার সহ্যের সব সীমা পেরিয়ে যায়। আরজান চুমু খেতেই থাকে। আহিয়ার রেগে আরজানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এমন সময় বাধা পাওয়াতে আরজানের চোখ রাগে লাল হয়ে গেল। সে রক্ত চোখ নিয়ে আহিয়ার দিকে তাকালো। আহিয়া ভয়ে সিটিয়ে গেল। সে জানে পুরুষ মানুষের কে এই সময় বাধা দিলে তাদের মেজাজ বিগড়ে যায়। সে আহিরকে দেখেছে এমন রেগে যেতে ইন্টিমেটের সময় বাধা দিলে। আহিয়ার কাঁপা কাঁপা গলায় বলল, আমার সময় দরকার, আমি মানিয়ে নিতে পারছি না, প্লিজ কিছুদিন সময় দিন। আরজান আহিয়ার দিকে তাকালো। গলায় ছোট ছোট কালচে দাগ পড়ে গেছে। সে কি এত জোরে কামড় দিয়েছে নাকি? এই মেয়ের দাগ পড়লো কেন? ভয়ে আহিয়ার মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। শরীর যে কাঁপছে সে এখান থেকেই বুঝতে পারল। আরজান নিজের চুল খামচে ধরে নিজের রাগ কন্ট্রোল করতে চাইল। সে কেন এত তাড়াহুড়ো করে ফেলেছে? আহিয়ার সামনে আসলে সে কেন কন্ট্রোললেস হয়ে পড়ে? না না, এমন চলতে থাকলে তো এই মেয়ে ভয়ে তার কাছেই আসবে না। না না, তাকে এত কন্ট্রোললেস হলে চলবে না। ধৈর্য ধরে থাকতে হবে তাকে। এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তার। না হলে আহিয়ার মনের বিরুদ্ধে সে কাজ করে ফেলবে। সে তো এটা চায় না, তবুও নিজেকে সংযত রাখতে পারছে না কিছুতেই। সে কোনো রকমে বলল, সরি। এই বলে বিছানা থেকে নেমে গেল। আহিয়া উঠে বসলো। সে কি অন্যায় করে ফেললো আরজানের প্রতি? সে তো তার স্বামী। স্বামী স্ত্রী একসাথে থাকলে এসব তো স্বাভাবিক, কিন্তু সে এসব মানতে পারছে না। তার মুখের সামনে আহিরের মুখটা ভেসে ওঠে। সে কি করবে? কতদিন আরজানকে বাধা দিবে সে? সে তো পুরুষ মানুষ, ঘরে সুখ না পেলে তো বাইরে ছুটবে। না না, আহিয়া জানে আরজান অনেক ভালো, সে এসব করবে না। কিন্তু কতদিন এক সময় তার ধৈর্যের বাঁধ ভাঙবে? আহিয়া ভাবলো সে যত তাড়াতাড়ি পারে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আরজান কাছে আসলে সে ভয়ে ভুল আচরণ করে ফেলে। এমন চলতে থাকলে তো খারাপ হবে ব্যাপারটা। শাশুড়ি মা তাকে এত বড় সম্মান দিল, সে তার মান রাখতে পারছে না। যদি তার শাশুড়ি জানে সে আরজানের সাথে এমন আচরণ করছে, তাহলে সে খুবই কষ্ট পাবে। এসব ভাবতেই আহিয়া উঠে পড়ল। আরজান ওয়াশরুমে ঢুকে দেয়ালে কয়েকটা ঘুষি মারল। সে কি করবে? এই চেহারা তাকে অবাধ্য করে তোলে। তার কি করা উচিত সে বুঝতে পারছে না। এমন কিছু করতে চায় না যাতে আহিয়া কষ্ট পায়। তারপরেও সে তার কাছে গেলে সব ভুলে যায়। তাকে কাছে পাওয়ার বাসনা জাগছে মনে না। সে আর আহিয়ার আশেপাশে থাকবে না। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে গেল সে। আহিয়াও ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আরজান তাড়াতাড়ি নাস্তা করছে। শাহিলা বেগম বলল, এত তাড়াহুড়ো করছিস কেন? আস্তে খা। না মা, অফিসে কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। সে আর একটু খেয়ে চলে যেতে নিল। শাহিলা বেগম বলল, আহিয়াদের নিয়ে যাবি না? না মা, কাজ আছে, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিও। আহিয়া জানে তার উপর রাগ করে এমন করে চলে গেল। সে মাথা নিচু করে খাচ্ছে। আরজান দরজার সামনে দাঁড়িয়ে একবার পিছনে তাকালো। দেখলো আহিয়া মাথা নিচু করে খাচ্ছে। সে আর না দাঁড়িয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। আরজানের আজ মন মেজাজ বিগড়ে আছে। কোনো কিছুতেই মন দিতে পারছে না সে। স্টাফদের প্রতি রুক্ষ আচরণ করছে। সবাই ভয়ে একদম সিটিয়ে আছে। ওর কেবিনে যেতেই ভয় পাচ্ছে সবাই, কিন্তু যেতে তো হবেই না, না হলে কাজ হবে কিভাবে? আরজানের প্রিয় লাবণী দরজার কাছে দাঁড়িয়ে আছে। নক করবে কি না সেটাই ভাবছে। আবার না ধমক দেয় তাকে, আর না ভেবে নক করেই বসলো। মে আই কাম ইন স্যার? ভেতর থেকে অত্যন্ত গভীর কণ্ঠে বলল, ইয়েস, কাম ইন। লাবণী আজরানের দিকে একটা ফাইল এগিয়ে দিল। বলল, স্যার এটাতে আপনার সই লাগবে। দাও। ফাইল সই করে দিতেই লাবণী বলল, স্যার লাঞ্চে আমাদের একটা মিটিং আছে,
কোথায় মিটিং করতে চান জানাতে বলেছে। আরজান কিছুটা ভেবে একটা রেস্টুরেন্টের নাম বলে দিল। লাবণী আচ্ছা বলে ক্যাবিনে থেকে বেরিয়ে গেল। দুপুরে খাখা রোদে সবার অবস্থা নাজেহাল। গলা শুকিয়ে যেন মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। এই গরমে বন্ধু মহলের আড্ডাটাও ঠিক জমছে না। রুহি বলল, আহিয়া চল না রেস্টুরেন্টে যাই, কিছু খেয়ে আসি। আহিয়া বলল, আরে না না, আমার বাড়ি থেকে গাড়ি পাঠাবে, আমাকে না পেলে চিন্তা করবে পরে। আরে বেশি সময় নেব না, একটা কোল্ড কফি খেলেই চলে আসবো, চল না প্লিজ। সাহিল বলল, আরে চল না ইয়ার। আহিয়ার কি বলবে, বন্ধুদের এত অনুরোধ ফেলতে পারলো না, চলে গেল তাদের সাথে। কিছু সময় পরে ড্রাইভার এলো আহিয়াকে নিতে, কিন্তু তাকে কোথাও দেখতে পেল না। নেকি আবার একা একা চলে গেল নাকি? এমন হলে তো স্যারের বকা খাওয়া লাগবে তার। সে আরও কিছুক্ষণ খুঁজে হতাশ হয়ে আরজানকে ফোন দিল। আরজান বলল, পাচ্ছি না মানে কি, ভালো করে দেখেন আছে কোথাও। আরজানের রাগ হলো ভীষণ। আহিয়াকে বাচ্চা নাকি, এভাবে না বলে কোথাও চলে যাওয়ার মানে কি? বলে গেলে কি সে নিষেধ করবে নাকি? আরজান রাগ কন্ট্রোল করে বলল, আর কিছুক্ষণ অপেক্ষা করেন, কোথাও গেছে হয়তো, চলে আসবে, না আসলে আমাকে জানাবেন তখন। আরজান রেস্টুরেন্টের মধ্যে ঢুকছে। তার ক্লায়েন্ট অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে। তার আসতে লেট হয়ে গেল। তাড়াহুড়ো করে যেতে লাগলো তার বুকিং করা টেবিলের দিকে। যেতে যেতেই তার পা থেমে গেল হঠাৎ করে। মনে হলো সে আহিয়াকে দেখলো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আবার হঠাৎ করে মনে পড়লো ড্রাইভারের কথা। তাহলে কি সত্যি এটা আহিয়া? সে আবার তাকালো, দেখলো আহিয়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। চারপাশে কি হচ্ছে তাতে যেন তার কোনো ধ্যান জ্ঞান নাই। সে প্রাণ খুলে হাসছে, এটাতে আরজানের সমস্যা নেই, কিন্তু ছেলের সাথে হেসে কথা বলছে এটাই তার সমস্যার কারণ। তবুও কিছু না বলে তার বুকিং করা টেবিলে বসলো। তার ক্লায়েন্ট শাহরিয়ার তার সাথে কথা শুরু করলো। হাই মিস্টার চৌধুরী, নাইস টু মিট ইউ। মিস ইউ টু মিস্টার শাহরিয়ার। তারা অফিসের নানা বিষয়ে কথা বলতে শুরু করলো। এক পর্যায়ে মিস্টার শাহরিয়ারের আরজানের কথা পছন্দ হলো। আরজানের সাথে ডিল করতে রাজি হলো সে। বলল, মিস্টার চৌধুরী, আপনার যুক্তি আমার পছন্দ হয়েছে, আপনার সাথে ডিল করতে আমি রাজি। আরজান এতক্ষণ আর চোখে আহিয়াকে দেখছিল। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। সে কিছু বলতে পারছে না। সে আহিয়ার থেকে দূরত্ব বজায় রাখবে কিভাবে? কিন্তু এই মেয়ে যা শুরু করেছে তাতে সেটা সম্ভব হবে বলে মনে হয় না। মিস্টার শাহরিয়ারের কথায় হুঁশ ফিরে তার। সে বলে, থ্যাঙ্কস মিস্টার শাহরিয়ার, আমাকে ডিপেন্ড করার জন্য। ওয়েলকাম মিস্টার চৌধুরী, আজ আসি, খুব শীঘ্রই আবার দেখা হবে। আরজান একটা মুচকি হাসি দিয়ে তাকে বিদায় দিল। আহিয়া এখনো বসে গল্প করে যাচ্ছে। এই মেয়ের কি হুঁশ নেই? কয়টা বাজে? বাড়ি যেতে হবে তার। সে আর সহ্য করতে পারল না। উঠে আহিয়াদের টেবিলের সামনে গেল। আহিয়া কফিতে চুমুক দিয়েছে মাত্র অমনি আরজান ডাক দিল, আহি। আহিয়ার বিষম লেগে গেল। এই লোক কি এখন তার হ্যালোসিলেশন করবে নাকি? সব জায়গায় শুধু তাকেই দেখে। সে ডাকে পাত্তা দিল না, আবার কফি খাওয়ায় মনোযোগ দিল। এর মাঝে আরজান আবার গম্ভীর কণ্ঠে ডাক দিল তাকে, বাড়ি নাকি এখানে কি করো? আহিয়া দ্রুত মাথা ঘুরিয়ে পিছনে তাকালো। অমনি তার মুখ হা হয়ে গেল। সত্যি আরজান এখানে নাকি? কিন্তু কেন? আরজান কি তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে নাকি? এমন হলে তো নির্ঘাত কপালে দুঃখ আছে। রুহি এতক্ষণে আরজানকে দেখলো। আরজানকে দেখে সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া আপনি এখানে? আরজানও এতক্ষণে রুহিকে দেখলো। 2 বছরে বেশ বড় হয়েছে মেয়েটা। রুহি বলল, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি? আমিও অনেক ভালো আছি। আহিয়া তাকিয়ে রইল ওদের দিকে। রুহি আরজানকে কিভাবে চিনে সেটাই ভাবছে সে। ভাবনা পেটে না চেপে বলেই ফেলল, তুই ওনাকে কিভাবে চিনিস রুহি? রুহি থতমত খেলো। আহিয়া যে এখানে আছে সেটাও ভুলেই গেছিল। সে এবার কিভাবে বলবে যে সে আরজানকে কিভাবে চিনে? আরজান তো তাকে বারণ করেছে কোনো দিন যাতে আহিয়া এই কথাটা না জানে। আরজান আগে চাইতো আহিয়াকে সব একদিন বলবে, কিন্তু যেদিন থেকে জানে আহিয়াকে ভালোবাসে সেদিন থেকে সব ইচ্ছে
মাটি চাপা দিয়েছিল সে। আহিয়া যদি এসব এখন জানে তাহলে তার কাছে কৈফিয়ত চাইবে, তখন সে কি করবে? না 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 না, সে কিছুতেই আর এই সত্যির মুখোমুখি হতে চায় না। আরজান রুহিকে চোখের ইশারায় বারণ করলো যাতে কিছু না বলে, তাই সে বলল, আরে আরজান ভাইয়া তো আমার ভাইয়ের ফ্রেন্ড, তাই আমি আগে থেকেই চিনি।